রাকেশ ইজ এ বয়, রাজনন্দিনী ইজ এ গার্ল। রাকেশ এদিকে পড়ে আছে, রাজনন্দিনী এদিকে পড়ে আছে। আমি কি করলাম, রাকেশ তুই এদিকে চলে আয়, রাজনন্দিনী এদিকে চলে আয়। দুজনকে এবার জুড়বো। কি দিয়ে জুড়বো, কি দিয়ে জোড়া যায়? আমি হচ্ছি বাট, আমি বাট, এই যে মাঝখানে দাঁড়িয়ে আছি। এবার রাকেশ ইজ এ বয়, রাজনন্দিনী ইজ এ গার্ল, আর মাঝখানে বাট। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? রাকেশ ইজ এ বয় বাট রাজনন্দিনী ইজ এ গার্ল। এই যে বাট কথাটা এই পড়ে থাকা দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দিল। কি সুন্দরভাবে জুড়ে দিল না? এই যে জুড়ে দিল, কে জুড়ে দিল? বাট। এই বাট হচ্ছে কনজাংশন। তাহলে আজকে আমরা কিসের ক্লাস করছি? কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন অর্থ কি? পার্ট অফ স্পিচে কনজাংশন কেন প্রয়োজন? কনজাংশনের ভীষণ গুরুত্ব। সেন্টেন্স যখন বড় হয় বা ছোট সেন্টেন্সেও কনজাংশন তুমি দেখতে পাবে, এবং কনজাংশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্সের দুটো ওয়ার্ডের মধ্যে, একটা সেন্টেন্সের দুটো ফ্রেজের মধ্যে, এমনকি দুটো সেন্টেন্সের মধ্যেও। আমাদের এবার জানতে হবে কনজাংশন, এই যে পার্ট অফ স্পিচের কনজাংশন, এই ওয়ার্ডটার মানে কি? দেখো, কনজাংশনকে যদি আমি ভাঙি কি কি পাচ্ছি? কনজাংশন। কন মানে কি? কন মানে একত্র, আর জাংশন, জাংশন হচ্ছে সংযোগ। জাংশন তোমরা নাম শোনোনি? রেলওয়ে স্টেশনগুলো, বিভিন্ন রেলওয়ে স্টেশন রয়েছে, কিন্তু সবকটা রেলওয়ে স্টেশন কি জাংশন নাকি? জাংশন কিন্তু নয়। স্টেশনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু সবকটাকে আমরা স্টেশন বলি, সবকটা কিন্তু জাংশন বলি না। জাংশন সেইগুলোকে বলি যে স্টেশনে এই দিক থেকে ট্রেন আসছে, ওই দিক থেকে ট্রেন আসছে, পিছন থেকে ট্রেন আসছে, বিভিন্ন দিকে ট্রেন এসে যেখানে থামছে বা যেখান দিয়ে চলে যাচ্ছে, সেগুলোকে বলা হয় জাংশন। যেমন ব্যান্ডেল জাংশন, ব্যান্ডেলের উপর দিয়ে হাওড়া ট্রেন যায়, কাটোয়া হাওড়া ট্রেন যায়, আবার বর্ধমান শিয়ালদা ট্রেন যায়। তার মানে কি? ওটা হচ্ছে জাংশন। ওই জাংশন হচ্ছে কি করছে? সংযোগের কাজ করছে বিভিন্ন লাইনের ট্রেনকে। তো বিষয়টা হচ্ছে কনজাংশন। তাহলে আমরা কি বুঝলাম? কনজাংশন একত্রে সংযোগ করছে যেটা, সেটা হচ্ছে কনজাংশন। এবার আমরা কনজাংশনের বেসিক জিনিসটা বুঝবো এবং বেসিক টু অ্যাডভান্স শিখবো। তাহলে আমরা কনজাংশন ওয়ার্ডের আমরা অর্থ বুঝতে পেরেছি। এবার দেখো, তিনটে সেন্টেন্স আমি রেখেছি, কনজাংশন কীরকমভাবে কাজ করে। সেন্টেন্সটা দেখো, রূপা অ্যান্ড সুস্মিতা আর গুড গার্ল। দুটো কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স করা যায়। কীরকমভাবে করা যায়? রূপা ইজ এ গুড গার্ল, সুস্মিতা ইজ এ গুড গার্ল। আমি এই দুটো সেন্টেন্সকে কিন্তু অ্যান্ড এই কনজাংশন দিয়ে জুড়ে দিলাম। কি করলাম? রূপা অ্যান্ড সুস্মিতা, এবং দুজন যেহেতু, তাই এখানে আর ইজ বসাবো না, আর বসাবো, আর গুড গার্ল। তাহলে অ্যান্ড এখানে কিসের ভূমিকা পালন করলো? কনজাংশন। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পারলাম জুড়ে দিল অ্যান্ড। নেক্সট দেখো, রাকেশ ইজ এ বয় বাট রাজনন্দিনী ইজ এ গার্ল, যেটা একটু আগে বললাম। এখানে কিন্তু বাট, এইটা কিন্তু এখানে জুড়ে দিল। তাহলে এখানে কিন্তু বাট, এখানে কিন্তু অর্থে বোঝাচ্ছে। আগেরটা যেমন অ্যান্ড এবং অর্থে বোঝাচ্ছিল, মানে একই টাইপের, বাট কিন্তু এখানে বিপরীত ভাব প্রকাশ করছে। নেক্সট দেখো, লার্ন, লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। দেখো, লার্ন ইউর লেসন ওই ধারে পড়েছিল, লিভ দ্য ক্লাস ওই ধারে পড়েছিল। দুটো আলাদা আলাদা ধারে পড়ে থাকা দুটো সেন্টেন্স, আমি কি করলাম? জুড়ে দিলাম। লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস, মানে হয় পড়াশোনা করো, তা নাহলে ক্লাস থেকে বেরিয়ে যাও। এই যে অর কথাটা দিয়ে কিন্তু একটা মানে এরকমভাবে জিনিসটা কিন্তু বোঝানো হলো। তাহলে আমরা তিনটে সেন্টেন্স দেখতে পেলাম, তিনটে সেন্টেন্স। এটা আমরা একদম বেসিক যেটা বুঝতে পারলাম কি, এই অ্যান্ড, বাট, অর, এই কনজাংশনগুলো দুটো ওয়ার্ডকে জুড়লো। দেখো, প্রথমে দুটো ওয়ার্ডকে পেয়েছে না, দুটো ওয়ার্ডকে জুড়ে দিল। সেটা নাউনও হতে পারে বা দুটো সাবজেক্টকে জুড়লো বলতে পারো। আর কি করলো পরের? দেখো, দুটো সেন্টেন্সকে জুড়লো। এই যে বাট, এটা কিন্তু দুটো ওয়ার্ডকে জুড়ে নি, পুরো দুটো সেন্টেন্সকে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জুড়ে দিল। পরেরটা দেখো, দুটো ফ্রেজকে জুড়লো। দেখো, এই যে লার্ন ইউর লেসন, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স নয়। লিভ দ্য ক্লাস, এটাও কিন্তু একটা ফ্রেজ, কারণ এখানে কিন্তু কোনো ভার্ব নেই, ফাইনাইট ভার্ব নেই। তাই এখানে কিন্তু দুটো ফ্রেজকে কে জুড়লো? অর।
তার মানে বুঝতে পারছি কনজাংশন কি করে, দুটো ওয়ার্ড বা নাউনকে জুড়তে পারে, দুটো সেন্টেন্সকে জুড়তে পারে, দুটো ফ্রেজকে জুড়তে পারে। তাহলে কনজাংশন আমরা তাদেরকেই বলবো যেগুলো দুটো নাউন বা দুটো সাবজেক্ট বা দুটো সেন্টেন্স বা দুটো ফ্রেজকে জুড়তে পারে, সেগুলোকেই আমরা বলবো কনজাংশন। বেসিক তো আমরা শিখলাম, এবার আমরা অ্যাডভান্স লেভেলে যাব। কিভাবে? দেখো, কনজাংশনকে কিন্তু মূলত দু ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট অর্থ অনুসারে নানা প্রকার কিন্তু হয় এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো, কিন্তু কোঅর্ডিনেট কনজাংশনগুলোকে আমরা 4টে শ্রেণীতে ভাগ করতে পারি। 4টে শ্রেণীতে, সেই 4টে শ্রেণী নিয়ে মানে 4টে ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা সাবঅর্ডিনেট কনজাংশনের বিষয়টা সম্বন্ধে একদম বিস্তারিত ভালো মতো জানবো, এবং পরপর ক্লাসগুলো চলবে, যার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স খুব ভালো মতো গঠন করতে পারবো এবং নিজেদেরকে আপডেট করতে পারবো। দেখো, কোঅর্ডিনেট কনজাংশনকে যে 4টে ভাগে ভাগ করা যায় সেগুলো কি কি? কমিউলেটিভ, যেটা সংযোজিত করছে, অ্যাডভার্সেটিভ, যেখানে বিপরীত ভাব প্রকাশ করছে, অল্টারনেটিভ, যেখানে বিকল্প বোঝাচ্ছে, আর একটা হচ্ছে ইলেটিভ, যেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। চলো, আমাদের সংজ্ঞা এবং এই সমস্ত এরমভাবে আমাদের পড়ে কোনো লাভ নেই, আমরা এক একটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে কমিউলেটিভ কনজাংশন কোনগুলো, যেগুলো সংযোজনের কাজ করছে, সংযোজিত করছে। এই কনজাংশনগুলো একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের সাথে সংযোজনের কাজ করে, মানে জুড়ে দেওয়ার কাজ করে। দেখো কিভাবে, আমরা এক্সাম্পল দেখি। দে বোথ লাভ অ্যান্ড রেসপেক্ট দিস গ্রেট ম্যান। তাহলে এই গ্রেট ম্যানটাকে, মানে মহান ব্যক্তিকে, সে মানে দে মানে কি তারা দুটো জিনিস করছে। কি কি করছে? তারা তাকে ভালোবাসছে, রেসপেক্ট সম্মানও জানাচ্ছে। তার মানে দুটো জিনিস করছে। তাহলে এখানে বোথ, এই যে বোথ ওয়ার্ডটা এবং অ্যান্ড, তাহলে বোথ এবং অ্যান্ড, এটাকে আমরা বললো কমিউলেটিভ কনজাংশন। এটা কিন্তু এই সেন্টেন্সে দেখো সংযোজনের কাজ করলো, মানে একই টাইপের যে সেন্টেন্স সেই দুটো কিন্তু জুড়ে দিল। মানে সেন্টেন্সটা কিন্তু এরকম হতে পারতো, দে লাভ দিস গ্রেট ম্যান, দে রেসপেক্ট দিস গ্রেট ম্যান। এখানে এই বোথ আর এন্ড এই দুটোকে কিন্তু জুড়ে দিল, সেন্টেন্সে কিন্তু এত বড় হলো না, জুড়ে দিল এবং সংযোজনের কাজ করলো। এই দুটো হচ্ছে এখানে কমিউলেটিভ কনজাংশন। নেক্সট দেখো, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস ওয়াজ ইনভাইটেড। দুটো আলাদা আলাদা সেন্টেন্স হতে পারতো। দ্য টিচার ওয়াজ ইনভাইটেড, মানে টিচার ইনভাইট পেয়েছে। দ্য স্টুডেন্টস ওয়ার ইনভাইটেড, এরকম হতে পারতো। দুটোকে কি জুড়ে দেওয়া হলো, দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়া হলো, মানে একই টাইপের করে দেওয়া হলো। দেখো, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস ওয়াজ ইনভাইটেড। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এই কনজাংশনটা আমাদেরকে জুড়ে দেওয়ার কাজ করলো, এখানে সংযোজিত করলো, তাই এটা কমিউলেটিভ কনজাংশন। এবার একটা জিনিস, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, ওয়াজ কেন বসলো, এটার কি রুলস? এখানে তো দুটো সাবজেক্ট, দ্য টিচার, স্টুডেন্টস, তাই না? আমি আমার কোন ক্লাসে বলেছি এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওই ক্লাসগুলো ভালো করে দেখতে হবে। ওখানে একদম বলে দিচ্ছি কোন সাবজেক্টের কোথায় কি বসে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি তার রুলস, তাও আমি বলে দিচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ এর রুলস কি? অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে একটা সাবজেক্ট থাকে, আগে একটা সাবজেক্ট থাকে, আগে যে সাবজেক্টটা থাকে তার অনুযায়ী কিন্তু ভার্বটা বসে। আগে যে সাবজেক্ট রয়েছে সে হচ্ছে দ্য টিচার, সিঙ্গুলার, তাই ওয়াজ বসলো। এখানে কিন্তু স্টুডেন্টস প্লুরাল বলে কিন্তু ওয়াজ বসেনি, প্লুরালের সাথে তো ওয়ার বসে। কিন্তু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর রুলস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে থাকে সে যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্ব, তাই ওয়াজ বসলো। এগুলোর বিস্তারিত কিন্তু আমি সেই ক্লাসগুলো করেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসগুলো করতে হবে। নেক্সট দেখো, মেন লাইক নট অনলি ওয়েলথ বাট অলসো সোশ্যাল পজিশন। তাহলে নট অনলি বাট অলসো, এটা হয়ে গেল কি কমিউলেটিভ কনজাংশন। মানে মানুষরা শুধুমাত্র কি চায় না, শুধু অর্থই চায় না, সোশ্যাল পজিশনও চায়, মানে সামাজিক কিছু তাদের সামাজিক প্রতিষ্ঠা হওয়া, মানে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করতেও কিন্তু সে চায়। সোশ্যাল পজিশন মানে সামাজিকভাবে সবাই তাকে চিনবে, মানে শুধু অর্থই প্রয়োজন নেই। তো এখানে দুটো জিনিস বোঝাচ্ছে না, শুধুমাত্র এটাই নয় ওটাও। যখন এরকম সেন্স বসবে মানে বোঝাবে, তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করতে পারি। এটা হয়ে গেল কি জুড়ে দেওয়ার কাজ, সংযোজন করছে, তাই সংযোজিত কনজাংশন মানে কমিউলেটিভ
কনজাংশন। তাহলে এরকম আরও কনজাংশন আছে, যেমন নো লেস দেন, এরকম আরও কিছু কনজাংশন আছে যেগুলো সংযোজনের কাজ করে। তাহলে আমরা প্রথমটা বুঝতে পারলাম কমিউলেটিভ কনজাংশনটা কি। নেক্সট আমরা এবার জানবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ মানে কি? বিপরীত ভাব প্রকাশ করবে, বিপরীত ভাব। আগেরগুলো কিন্তু ভাব একই রকম, টিচারকেও ইনভাইট করা হয়েছে, স্টুডেন্টকেও ইনভাইট করা হয়েছে, সে এটাও চায় ওটাও চায়, একই ভাব। এখানে দেখো বিপরীত ভাব, দেখো সেন্টেন্সগুলো, আই উড হেল্প ইউ অনলি আই অ্যাম টু বিজি। এই যে অনলি, এটা হচ্ছে এখানে কনজাংশন এবং এটা অ্যাডভার্সেটিভ কনজাংশন। বিপরীত ভাব প্রকাশে এটা কিন্তু সহায়তা করলো। কিভাবে করলো দেখো, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই, আই অ্যাম টু বিজি, আমি ব্যস্ত ছিলাম, আমি তাকে সাহায্য করতাম, আমি তাকে সাহায্য করতে পারিনি। এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে, দেখো এই যে অনলি আই অ্যাম টু বিজি, আমি ব্যস্ত ছিলাম তাই কিন্তু সাহায্য করতে পারিনি। তাহলে এই যে অনলি কথাটা কিন্তু এখানে কনজাংশন বিপরীত ভাব প্রকাশ করছে। সেন্টেন্সটা কিন্তু যেরকমটা লাগছে দেখতে সেরকমটা কিন্তু অর্থ নয়। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, অনলি মানে শুধুমাত্র পারিনি। এই অনলি কথাটার মধ্যে এতটা কথা মানে ঢুকে রয়েছে, মানে শুধুমাত্র পারিনি, আই অ্যাম টু বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম বলে। তাহলে কতটা এখানে কিন্তু এই অনলি কথাটার মধ্যে দিয়ে কত কিছু ভাব কিন্তু বোঝাচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, বিপরীত ভাব প্রকাশ করছে। নেক্সট দেখো, ইন্ডিয়া প্লেড ওয়েল ইয়েট দে ফেইল্ড, তাই না? তাহলে এখানেও দেখো দুটো আমরা সেন্টেন্স পাচ্ছি এবং দু ধরনের বিপরীত ভাব প্রকাশ করছে। দেখো ইন্ডিয়া প্লেড ওয়েল, ইন্ডিয়া ভালো খেলেছে, তার মানে কি ইন্ডিয়া জেতার কথা, কিন্তু ইন্ডিয়া হেরে গেছে, তাহলে ভাবটা বিপরীত হয়ে গেল না? তাহলে ইয়েট কথাটার মধ্যে দিয়ে মানে ভালো খেলেছে তবুও হেরে গেল, এরা বিপরীত ভাব প্রকাশ করছে। তাহলে ইয়েট হয়ে গেল এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন। নেক্সট সেন্টেন্স দেখব, দ্য ম্যাটার ওয়াজ পেইনফুল। ম্যাটারটা ছিল কিন্তু পেইনফুল, মানে ঠিকঠাক নয়, বিষয়টা কিন্তু ঠিকঠাক নয়। তাহলে বিষয়টা যেহেতু ঠিকঠাক নয় তাই কমপ্লেন করা উচিত। এখানে দেখাচ্ছে হি ডিড নট কমপ্লেন, সে কমপ্লেন করেনি। কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে তো কমপ্লেন করবে, কিন্তু তার বিপরীত ভাব কিন্তু প্রকাশ করছে এই স্টিল কনজাংশনটার দ্বারা। মানে বিষয়টা ঠিকঠাক ছিল না তবুও কিন্তু কমপ্লেন করা হয়নি, বিপরীত ভাব প্রকাশ করছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। কনজাংশন কিন্তু জুড়ে দিচ্ছে না, দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়ার কাজ করছে, কিন্তু জুড়ে দিচ্ছে তবুও বিপরীত ভাব কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম কমিউলেটিভ, অ্যাডভার্সেটিভ। নেক্সট অল্টারনেটিভ। অল্টারনেটিভকে বাংলায় কি বলে? বিকল্প সূচক। তার আগে আমি এগুলো বলে দিই। তাহলে অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে কোনগুলো পড়ছে? অনলি, ইয়েট, স্টিল, হাউএভার, নেভারথলেস, হোয়ারঅ্যাজ, আরও কিছু আছে কনজাংশন যেগুলো বিপরীত ভাব প্রকাশ করে। চলো অ্যাডভান্স ক্লাসগুলো আমরা করব, সেগুলোতে পরপর এগুলো সব জানতে পারবো। অল্টারনেটিভের মধ্যে কোনগুলো পড়ছে? অল্টারনেটিভের মধ্যে আদারওয়াইজ, নর, আর কি আসছে সেগুলো আমরা সেন্টেন্সের মধ্যে খোঁজার চেষ্টা করি। এইদার মাই ফাদার অর আই মাস্ট গো। এখানে তাহলে কি বুঝতে হচ্ছে? বিকল্প না, মানে বাবা নলে আমি, দুজনের মধ্যে একজন, দুজন কিন্তু নয়। তার মানে এখানে একটা বিকল্প ভাবা হচ্ছে যে হয় এ নয় ও। এইরকম সেন্সের ক্ষেত্রে আমরা সেই কনজাংশনগুলো যেগুলো দিয়ে যুক্ত করব সেগুলোই কিন্তু আমরা অল্টারনেটিভ কনজাংশন বলতে পারি। তাহলে এই যে অর, এইদার মাই ফাদার মানে হয় আমার বাবা, অর আই মাস্ট গো না হলে আমি যাব, মানে আমাকে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তাহলে অর হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। নেক্সট দেখো, হি কুড নেইদার স্ট্যান্ড আপ নর লাই ডাউন। এই যে নর, তাহলে নেইদার নর, আগেরটায় কিন্তু শুধু অর নয়, আগেরটাতে এইদার আছে, এইদার অর, এটা হচ্ছে নেইদার নর। এই এইদার অর এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন আগেরটাতে, এটাতে হচ্ছে নেইদার নর, এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। তাহলে এখানে কিন্তু এই বিকল্প ভাবা হচ্ছে দুজনের মধ্যে একজন। তাহলে এইদার অর নেইদার নরের অর্থটা বুঝে নিই। এইদার অর মানে দুজনের মধ্যে একজন, একজন যাবে, মানে একজনকে হতেই হবে। আর নেইদার নর মানে দুজনের মধ্যে কেউই না, এটা কিন্তু সেন্স। তাহলে হি কুড নেইদার স্ট্যান্ড আপ মানে সে স্ট্যান্ড আপ হতে পারছে না, দাঁড়াতে পারছে না, নর লাই ডাউন শুতেও পারছে না, বসতেও পারছে না, এরকম একটা সেন্স বোঝাচ্ছে।
তার মানে সে কোনোটাই কিন্তু করতে পারছে না, তাহলে অল্টারনেটিভ একটা ভাব কিন্তু এখানে আমরা পাচ্ছি। তাই নেইদার নর এইদার অর এগুলো কিন্তু এগুলো কি অল্টারনেটিভ কনজাংশন। নেক্সট দেখো রান এলস ইউ উইল বি লেট, দৌড়াও না হলে কিন্তু দেরি হয়ে যাবে। তাহলে যে না হলে কিন্তু এলস এই কনজাংশনের মধ্যে দিয়ে বোঝাচ্ছে, অল্টারনেটিভ হয়ে গেল। রান এলস ইউ উইল বি লেট, এলস মানে কি না হলে, দৌড়াও না হলে ইউ উইল বি লেট, তুমি কিন্তু লেট করে ফেলবে। এবার দেখবো লাস্ট, লাস্ট বলতে কোন সেকশনের লাস্ট? কোঅর্ডিনেট কনজাংশনের লাস্ট, যেটাকে সিদ্ধান্তবাচক বলা হয়। এবং তারপরে আমরা সাবঅর্ডিনেটটা একদম বিস্তারিত ভালো মতো বুঝবো এবং সাবঅর্ডিনেটের পরপর অংশগুলো সব করতে থাকবো একদম ডিটেলসে খুঁটিয়ে বিস্তারিতভাবে, কোনো ওপর বিষয় কিন্তু নয়। ইলেটিভ কনজাংশন মানে সিদ্ধান্তবাচক, মানে যেগুলো সিদ্ধান্ত, যেগুলো আমরা ইংলিশে পড়েছি না, কজ এফেক্ট, মানে এটা হয়েছে তার ফলে এটা হলো। দেখো দ্য এয়ার ইজ কুল নাও ফর ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, এই ফর হচ্ছে কিন্তু এখানে কনজাংশন। আমরা জানি ফর কিন্তু কি হয় প্রেপোজিশন, কিন্তু এখানে কনজাংশনের মতো কাজ করছে। কিছু কিছু প্রেপোজিশন আছে সেন্টেন্সে কনজাংশনের মতোও কাজ করে, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে করতে করতেই বুঝতে হবে। এমন কোনো ব্যাপার নেই যে আমরা এটা জানি তো এটাই এটা হয়, এরকমটা না। ইংলিশ কিন্তু সেন্সের ওপর কাজ করে। তুমি যত ইংলিশে সেন্টেন্স পড়বে, যত লিখবে, যত বলবে, তত তুমি ইংলিশ সম্বন্ধে বুঝতে পারবে। তুমি শুধু কিছু রুলস বাড়িতে মুখস্থ করে বসে থাকলে এবং তার বাইরে কিছু দেখলে তুমি কমপ্লেন করছো, এটা ঠিক জিনিস নয়। তোমাকে নিউজ পেপার পড়তে হবে, লিখতে হবে, বলতে হবে, বেশি সংখ্যক জিনিস ইংলিশে তোমার সামনে আসতে হবে, তোমার কাছে জিনিসগুলো একদম বিস্তারিত জলের মতো হয়ে যাবে। তাই কিন্তু কিছু কিছু প্রেপোজিশন আছে যেগুলো কনজাংশনের মতো কাজ করে। তাহলে সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে? দ্য এয়ার ইজ কুল নাও, বাতাস ঠান্ডা। কিসের জন্য ঠান্ডা হয়েছে বাতাস? ইট ইজ রেইনিং, বৃষ্টি হয়েছে, তাহলে ফর ইট ইজ রেইনিং, তাহলে বৃষ্টির জন্য বাতাস ঠান্ডা। তাহলে বৃষ্টির এই জন্য সেন্স কার জন্য আসে? ফরের জন্য। তাহলে ফর কিন্তু এখানে প্রেপোজিশন নয়, কনজাংশন। ফর কিন্তু এখানে দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দিচ্ছে। তাহলে বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা, বাতাস ঠান্ডা। নেক্সট দেখো, এটা হয়ে গেল। নেক্সট দেখো মানব ইজ এ ব্রেভ ম্যান সো হি ডাজ নট ফিল অ্যাফ্রেড। এই যে সো, এটা হচ্ছে কনজাংশন। এখানে একটার জন্য আর একটা সিদ্ধান্ত আসছে, মানে সে কিন্তু মানে ভয় ফিল করছে না। তার কারণ কি? সে তো সাহসী। তাহলে সে সাহসী, তার ফলে কি হচ্ছে? মানে তার সাহসী থাকার জন্য তার ফলাফল কি হচ্ছে? তাই এখানে সো হচ্ছে সুতরাং, ও যেহেতু সাহসী তাই সুতরাং হি ডাজ নট ফিল অ্যাফ্রেড, তাই সে ভয় পাচ্ছে না। নেক্সট দেখো দ্য ম্যান ইজ ডিসঅনেস্ট দেয়ারফর সৈকত উইল নট ডিল উইথ হিম। তাহলে মানুষটি কি ডিসঅনেস্ট, মানে অনেস্ট নয়, সৎ নয়। দেয়ারফর এটাও কিন্তু তাই সেন্স আসছে, মানে সুতরাং বা তাই। সুতরাং বলা যায় সৈকত উইল নট ডিল উইথ হিম, সৈকত তার সাথে ডিল করতে চায় না, মানে ডিল করবে না। তাহলে এখানেও কিন্তু এটার জন্য একটা ফলাফল, মানে এটা হচ্ছে মেন জিনিস যার ফলে পরের অংশটা তৈরি হচ্ছে। প্রথম অংশটা হচ্ছে মেন, যার ফলে পরেরটা তৈরি হচ্ছে। প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা হতে পারে। মেন হচ্ছে আমার কজ এফেক্ট, মানে একটা সিদ্ধান্ত আসছে, মানে একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সেই কনজাংশনগুলো হবে ইলেটিভের আন্ডারে। তাহলে এইরকম কিছু কনজাংশন আমরা পাই যেগুলো এরকম 4 রকম ভাব প্রকাশ করে। কি কি? একটা হচ্ছে সংযোজিত করছে, একটা বিপরীত ভাব প্রকাশ করছে, বিকল্প সূচক ভাব প্রকাশ করছে, আর এটা সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, মানে একটা থেকে আরেকটা সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সব কি কোঅর্ডিনেট কনজাংশনের ভাগ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন। সবার আগে সাবঅর্ডিনেট এই কথাটার মধ্যে তোমাদের মধ্যে কি ভাবনা আসছে? সেই যে ক্লজ পড়েছিলে, ক্লজ নিচু ক্লাসে পড়েছিলেন না, ক্লজটা কি? ক্লজ 2 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ থেকে কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশনের জন্ম হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজটা কি আমি একটু তাড়াতাড়ি করে বলে দিই। প্রিন্সিপাল ক্লজ মানে এমন হতে পারে একটা বড় সেন্টেন্স, তার মধ্যে দুটো অংশ রয়েছে, দুটো অংশ। প্রথম অংশটা একদম স্বাধীন, সে কারোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। পরের অংশটা পরাধীন, সে কিন্তু প্রথম অংশটার উপর
ডিপেন্ড করে রয়েছে। বা এমন হতে পারে যে প্রিন্সিপাল যে মানে স্বাধীন সে পরে রয়েছে, পরাধীন সেন্টেন্সটা শুরুতে রয়েছে, এমন হতেই পারে। কিন্তু এমন হবে যে একটা স্বাধীন একটা পরাধীন, মানে যে স্বাধীন তাকে কারোর প্রয়োজন নেই, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং যে পরাধীন তার কিন্তু ওই স্বাধীন বাক্যটাকে প্রয়োজন, না হলে কিন্তু তার সেন্স আমরা পাবো না। তো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু তোমরা বুঝতে পারলে। তো প্রিন্সিপাল ক্লজ এখানে কোনো প্রয়োজন নেই, আমাদের বুঝতে হবে সাবঅর্ডিনেট ক্লজটা কি এবং সাবঅর্ডিনেট কনজাংশনটা কি। এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কিন্তু অর্থভেদে বিভিন্ন প্রকারের হতে পারে, এখন আমাকে সেগুলো জানতে হবে। দেখো, অর্থভেদে বিভিন্ন প্রকারের যেহেতু হতে পারে, তাই এটাকে কিন্তু আমরা সেই বলতে পারবো না এই 10 প্রকারের আছে 12 প্রকারের আছে, এরকমটা না। এগুলো হচ্ছে পরপর চলতে থাকবে, আমরা প্র্যাকটিস করতে থাকবো। তবে আগামী 3টে বা 2টো ক্লাসের মধ্যে কিন্তু আমরা কনজাংশনের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করে ফেলবো। দেখো, সময় বিশেষে এই সাবঅর্ডিনেট কনজাংশন, সময় বিশেষে কোন কোন সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আসে সেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো, সময় বিশেষে মানে সময়ের ক্ষেত্রে কোন কনজাংশনগুলো ব্যবহার করি? টিল, আনটিল, বিফোর, অ্যাজ, আফটার, হোয়েন, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, এই প্রত্যেকটাই আমরা ব্যবহার করবো। প্রত্যেকটা দিয়ে আমরা একটা করে সেন্টেন্স বানাবো। ওই একটা সেন্টেন্স বুঝে গেলে এরকম হাজারো সেন্টেন্স তোমরা বানাতে পারবে। দেখো, সময়ের ক্ষেত্রে আমরা কোন কোন কনজাংশন ব্যবহার করি। সেন্টেন্সটা পড়ি। ওয়েট টিল দ্য ট্রেন অ্যারাইভস, অপেক্ষা করো যতক্ষণ না ট্রেন আসছে। এখানে আমরা কি বুঝতে পারলাম? এই ওয়েট, এটা কিন্তু একটা স্বাধীন অর্থ প্রকাশ করছে ওয়েট কথাটার মধ্যে দিয়ে। ওয়েট কিন্তু একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স নয়, কিন্তু একটা ওয়ার্ড এখানে কিন্তু সেন্টেন্সের মতো অর্থ প্রকাশ করছে। কিন্তু তার পরের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যতক্ষণ না ট্রেনটি আসছে, এটা কিন্তু পরাধীন, মানে ট্রেনটি আসছে, মানে ট্রেনটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে যে টিল, এটা কিন্তু একটা সময়কে নির্দেশ করছে, যতক্ষণ না ট্রেন আসছে। এই যে যতক্ষণ, এটা কিন্তু সময় বিশেষ। তাহলে সময়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই টিল, এই কনজাংশনকে ইউজ করতে পারি। তার মানে এক কথা আমরা কি বুঝতে পারছি? এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে দেয়। এক কথায় প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যে কনজাংশনগুলো যুক্ত করে সেগুলোকে আমরা বলবো সাবঅর্ডিনেট কনজাংশন। তাই টিল কিন্তু এখানে সময়কে দেখাচ্ছে, এবং টিল হচ্ছে সময় বিশেষে সাবঅর্ডিনেট কনজাংশন। নেক্সট আরেকটা দেখি। আই শ্যাল রিড দিস বুক আনটিল মাই ফাদার কামস ব্যাক BACK। তাহলে আমি বইটা পড়তে থাকবো ততক্ষণ, যতক্ষণ না বাবা ফিরছে। তাহলে যতক্ষণ না বাবা ফিরছে, যতক্ষণ না মানে যতক্ষণ না, এই যে যতক্ষণ না সেন্সটার জন্য আমি আনটিল ইউজ করলাম, এবং যতক্ষণ এরপর থেকে যে সেন্টেন্সটা রয়েছে না, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু পরাধীন। প্রথম বাক্যটা কিন্তু স্বাধীন, ভালো করে দেখো। আই শ্যাল রিড দিস বুক, আমি বইটা পড়ব, একদম স্বাধীন জিনিস পেলে। মাই ফাদার কামস ব্যাক, আমার বাবা ফিরে আসবে, মানে যতক্ষণ না আমার বাবা ফিরে আসছে। তাহলে যতক্ষণ না আমার বাবা ফিরে আসছে, এটা কিন্তু পরাধীন। তো এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্সের সাথে যুক্ত করলো আনটিল, এই কনজাংশনটা। এবার স্যার টিল আনটিল তো বুঝলাম, তাহলে কোথায় আমরা টিল বসাবো, কোথায় আনটিল বসাবো, এটা তো আমাদের বলে দিন ভালো করে। দেখো, টিল আনটিলের মধ্যে টিলের ব্যবহারটাই খুব বেশি হয়, আনটিলেরও ব্যবহার হয়। তাহলে কিছু কিছু জায়গা আছে যেখানে আনটিল ব্যবহার করতে হবে, তো সেটা আমি একটু পরে বলছি, তোমাদের বাদবাকিগুলো বলে দিই, তারপর টিল আর আনটিলটা ভালো করে বলছি, কোথায় তুমি টিল বসাবে কোথায় আনটিল বসাবে। আগে নেক্সট উদাহরণগুলো দেখে নাও, শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখতে হবে এই জন্য। আই লিভ ইন দিস ভিলেজ বিফোর ইউ ওয়ার বর্ন, মানে আমি এখানে বাস করতাম তোমার জন্মের আগে থেকে। মানে আই লিভ ইন দিস, মানে আমি এখানে বাস করি, করতাম না সরি করি, লিভ আছে প্রেজেন্ট টেন্স। তাহলে আই লিভ ইন দিস ভিলেজ, আমি এই গ্রামে বাস করি। বিফোর মানে আগে, ইউ ওয়ার বর্ন তোমার জন্মের আগে থেকে। তাহলে বিফোর এখানে কিন্তু এটা একটা কিসের কাজ করলো, কনজাংশনের কাজ করলো। এখানে কিন্তু প্রেপোজিশন নয়, কনজাংশনের মতো কাজ করলো, এবং এটা কিন্তু সময়কে নির্দেশ করছে। মানে তোমার, মানে আমার জন্মের, তোমার জন্মের আগে থেকে, মানে তোমার জন্মের আগের সময় থেকে আমি এখানে বাস করি, সেই সময়কেই কিন্তু নির্দেশ করছে। তাহলে এগুলো হচ্ছে সময়সূচক কনজাংশন। তারপর দেখো, রজত ট্রিম্বেলড অ্যাজ হি স্পোক, অ্যাজ এটা হচ্ছে কনজাংশন। তাহলে রজত ট্রিম্বেলড, রজত কাঁপছিল, কাঁপছিল, কাঁপা বোঝো তো, কাঁপছিল। হি স্পোক,
সে বলছিল, তার মানে কি সে কাঁপছিল, সে বলছিল, মানেটা কি দাঁড়াচ্ছে, সে কাঁপছিল যে সময় সে বলছিল। তাহলে অ্যাজ এই ছোট্ট কনজাংশনটা কিন্তু অনেক অর্থ প্রকাশ করলো, মানে সে কাঁপছিল যখন, যে সময় সে বলছিল। তাহলে যেই সময়, এই কথাটা কিন্তু অ্যাজ কনজাংশনের মধ্যে দিয়ে বোঝানো গেলো, এবং সময় টাইমকে নির্দেশ করছে। তাহলে অ্যাজ হয়ে গেল এখানে কনজাংশন। নেক্সট দেখো রূপা, এইগুলো হয়ে গেছে। রূপা, রূপা রিটার্ন হোম আফটার দ্য থিপ হ্যাড এস্কেপড। তাহলে থিপ চলে যাওয়ার পর, চোর চলে যাওয়ার পর রূপা কিন্তু ফিরে এসেছে বাড়িতে। তাহলে চোর চলে যাওয়ার পর কিন্তু ফিরে এসেছে, তাহলে এখানে কিন্তু আফটার, তাহলে আফটার এটা হয়ে গেল কি কনজাংশন, তাই তো। এটাও কিন্তু একটা সময়কেই বোঝাচ্ছে, মানে চোর চলে যাওয়ার পরের সময় কিন্তু রূপা ফিরে এসেছে, সেই সময়কেই কিন্তু নির্দেশ করছে। নেক্সট দেখি, আই লেফট ফর কলকাতা হোয়েন হি অ্যারাইভড হেয়ার। এখানে হোয়েন কিন্তু কনজাংশন, সময়কে নির্দেশ করছে, মানে আই লেফট ফর কলকাতা, আমি কলকাতার জন্য রওনা দিয়েছিলাম। হোয়েন, যখন, হি অ্যারাইভড হেয়ার, যখন সে এখানে অ্যারাইভ করেছিল, পৌঁছেছিল। তাহলে এই যখন মানে যে সময়ে সে অ্যারাইভ করেছিল সেই সময়কে নির্দেশ করছে। তাহলে এখানে সময়ের ক্ষেত্রে এই কনজাংশন আমরা ইউজ করছি। নেক্সট দেখো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স আই লাস্ট স ইউ। আমি যখন লাস্ট তোমাকে দেখেছিলাম তখন থেকে তুমি কি করছো, তখন থেকে তুমি কি কাজ করছো, তারপর থেকে কি কাজ করছো। তাহলে এখানে সিন্স কিন্তু এখানে একটা কনজাংশন, কি কনজাংশন, একটা সময়কে নির্দেশ করছে, সাবঅর্ডিনেট কনজাংশন, মানে যে সময় থেকে, কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে এখানে কিন্তু নির্দিষ্ট করা হচ্ছে। নেক্সট দেখো, স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক। এই যে অ্যাজ লং অ্যাজ, এটা কিন্তু হয়ে গেল কনজাংশন, সময়কে নির্দেশ করছে, মানে থাকো যতক্ষণ ইচ্ছা। এই যে স্টে, থাকো, অ্যাজ লং অ্যাজ ইউ লাইক, যতক্ষণ তুমি পছন্দ করো, যতক্ষণ তোমার ইচ্ছা হয়। তাহলে যতক্ষণ মানে যত সময় পর্যন্ত, সময়কে নির্দেশ করছে। রাকেশ স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ আই রিচড দেয়ার। অ্যাজ সুন অ্যাজ মানে রাকেশ শুরু করেছিল যে মুহূর্তে আমি পৌঁছেছিলাম, রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছেছিলাম। তাহলে এই যে মুহূর্তে মানে যে সময়ে, সেই সময়কে কিন্তু নির্দেশ করছে। সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ মানে যে মুহূর্তে আমি পৌঁছালাম সেই মুহূর্তে সে আর কি শুরু করেছিল, এইরকম একটা সেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম সময়ে কোনগুলো বসে। এবার আমরা ভালো মতো জেনে নেব টিল আর আনটিল, যেটার আমরা ইউজ সেন্টেন্সে খুব দেখতে পাই, কোথায় এটার বসার একদম সুনির্দিষ্ট জায়গাটা আমরা এবার একটু দেখে নেব। এবার আমরা দুটো সেন্টেন্স দেখব, দুখানা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝে নেব টিল আর আনটিল কোথায় বসে। সেন্টেন্স দুটো আগে পড়ে নি। দেখো, ডু নট গো টিল আই কাম ব্যাক। যেও না যতক্ষণ না আমি ফিরে আসছি, তাই তো। তাহলে এখানে টিল ইউজ করা হচ্ছে, টিল হচ্ছে কিন্তু কনজাংশন, তাই তো, টিল কনজাংশন। নেক্সট দেখো, আনটিল হিজ অ্যাকসেশন হি হ্যাড নট বিন সো পপুলার, মানে সে পদে না বসা পর্যন্ত পপুলার কিন্তু হয়নি, মানে এতটা পপুলার কিন্তু সে হয়নি যতক্ষণ না সে পদে বসেছে। এই যে যতক্ষণ না ইউজ হচ্ছে তাই এখানে কিন্তু আনটিল বসছে। তাহলে আমরা এখানে দেখলাম টিল, এখানে আনটিল, দুটো সেন্টেন্সের কিন্তু আলাদা আলাদা অর্থ আমি বলে দিলাম। এবার বুঝতে হবে, দেখো টিল আনটিলের মধ্যে কিন্তু টিলকেই কিন্তু বেশি ব্যবহার হতে আমরা দেখি সেন্টেন্সের মাঝখানে, কিন্তু আনটিলটা এরকমটা না যে শুরুতে রয়েছে বলে তাই, কিন্তু সেন্সটাও এরকম হতে হবে। দেখো ফ্রেজ বোঝো, তোমাদের যেটা বললাম ফ্রেজ ক্লজ, যখন একটা সেন্টেন্স মানে সেন্টেন্সটা একটা ফ্রেজ বা ক্লজের মধ্যে দিয়ে শুরু হবে, মানে সেন্টেন্সের শুরুতে একটা ফ্রেজ চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ফ্রেজটার আগে আমরা আনটিল বসাবো, টিল কিন্তু নয়। কিন্তু যখন নর্মাল একটা সেন্টেন্স চলছে সেখানে কিন্তু আমরা টিল বসাবো। দেখুন একটা নর্মাল সেন্টেন্স, ডু নট গো টিল আই কেম ব্যাক, এখানে কিন্তু এটা কিন্তু কোনো ফ্রেজ নয়, এটা কিন্তু ডু নট গো আলাদা আলাদা ওয়ার্ড ভার্ব এরকম কিন্তু এখানে সেন্স হচ্ছে, তাই টিল কিন্তু এখানে বসলো। কিন্তু এখানে দেখো এই যে হিজ অ্যাসেশন, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, মানে পদে আসীন না হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ না সে পদ পাচ্ছে। তাহলে এই যে হিজ অ্যাসেশন এটা হচ্ছে একটা ফ্রেজ। তারপরে দেখো সাবজেক্ট আসছে, এই যে সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, বাদ বাকি সব অবজেক্ট আসলো। তাহলে যখন একটা ফ্রেজ দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন তার আগে আমরা আনটিল বসাবো। ক্লিয়ার?
কিন্তু যখন দেখবো একটা সেন্টেন্সে এরকম কোনো ব্যাপার নেই, কোনো ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে না, তখন কিন্তু সেন্টেন্সের মাঝামাঝি বা যে কোনো জায়গায় আমরা এই যতক্ষণ সেন্স যদি ইউজ হয় আমরা টিল বসাবো। তাহলে টিল আনটিল সম্বন্ধে আশা করি বোঝাতে পেরেছি। কারণ প্রকাশ করার ক্ষেত্রে মানে কজ, সেক্ষেত্রে আমরা কোন কনজাংশন ইউজ করতে পারি? দেখো, সিন্স ইউজ করতে পারি, বিকজ, অ্যাজ। এই যে কনজাংশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেন্টেন্সের মধ্যে তুমি যদি কোনো কারণ প্রকাশ করতে যাও, কারণ সেটা কীরকম? দেখো, আই লাইক হিম সিন্স হি ইজ গুড। আমি তাকে ভালোবাসি, তার কারণ আছে। কি কারণ? সে ভালো বলে। এই যে এখানে সিন্স যে কনজাংশনটা আসছে, এটা কেন আসলো? এটা কিন্তু এখানে কারণ নির্দেশ করলো, এটা কিন্তু এখানে প্রেপোজিশন, কিন্তু এখানে কনজাংশনের কাজ করছে। আমি আগেই বলেছি কিছু প্রেপোজিশন আছে সেন্টেন্সে কনজাংশনের কাজ করে। তাহলে সিন্স এখানে কিন্তু সেই সিন্স মানে সেইটা নয় যে কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে শুরু হচ্ছে, ঠিক সেই হিসেবে কিন্তু সিন্স এখানে বসেনি, কারণকে নির্দেশ করার জন্য কিন্তু সিন্স এখানে ইউজ হয়েছে। তাহলে আমি তাকে পছন্দ করি, তার কারণ হচ্ছে সে একজন ভালো, মানে সে খুব ভালো, হি ইজ গুড, সে ভালো বলে আমি তাকে পছন্দ করি। তাহলে এটা একটা কারণ নির্দেশ করতে আমরা সিন্স ইউজ করতে পারি। নেক্সট দেখো, কার্তিক, এই দিকটায় তাকাও। কার্তিক ডিড নট গো টু স্কুল বিকজ ইট রেইন। স্যার বিকজ এটা আমরা জানি স্যার, বিকজ মানে কারণ, বিকজ মানে কারণ, কিন্তু বিকজ এখানে কনজাংশনের মতো কাজ করছে এবং কারণ সেন্টেন্সের মধ্যে কারণকে যদি তুমি বোঝাতে চাও, সেক্ষেত্রে যে কার্তিক ডিড নট গো টু স্কুল, কার্তিক স্কুলে যাবে না। ডিড নট গো টু স্কুল মানে কার্তিক স্কুলে যায় না বা যায়নি, পাস্ট টেন্স। বিকজ ইট রেইনড মানে বৃষ্টি হচ্ছিল। কার্তিক স্কুলে যায়নি, তার কারণ কি? বৃষ্টি হচ্ছিল। ডিড নট তার মানে পাস্ট টেন্স, যায়নি, তাই তো? তাহলে বিকজের মধ্যে দিয়ে আমরা কারণকে নির্দেশ করলাম। আর একটা হচ্ছে অ্যাজ। এই অ্যাজ এই কনজাংশনটাও কিন্তু এখানে কারণকে নির্দেশ করবে। দেখো, এরকমটা কোনো মানে নেই যে এই কনজাংশনগুলো কারণকে নির্দেশ করছে মানে অন্য কিছুকে নির্দেশ করতে পারবে না। ইংলিশ কিন্তু পুরো সেন্সের ওপর, এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট সেই রুলস নেই যে এই রুলসগুলোর মধ্যে দিয়ে এটা এটাতে বসে বলে ওটাতে বসবে না। এই একই জিনিস কত জায়গায় বসে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে করতে বুঝতে বুঝতে তুমি অটোমেটিক শিখে যাবে। এই জন্য অনেক ইংলিশ তোমাকে রিডিং করতে হবে, গ্রামারগুলো শিখতে হবে। তাহলে অ্যাজ, দেখো, অ্যাজ দ্য ওয়েদার ইজ ওয়েট আই শ্যাল স্টে অ্যাট হোম। তাহলে আমি বাড়িতে স্টে করলাম, তার কারণটা কি? ওয়েদারটা ভালো ছিল না, ওয়েদারটা উইট ছিল, ভিজে ভিজে ওয়েদার ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এই কারণে কিন্তু আমি বাড়িতে স্টে করেছি। এটাও কিন্তু একটা কারণ নির্দেশ করছে। অ্যাজ দ্য ওয়েদার ইজ ওয়েট, ওয়েদারটা ছিল উইট, এই কারণে, এই কারণের জন্য অ্যাজ কিন্তু এখানে বসলো। তাহলে আমরা বুঝতে পারলাম কারণকে নির্দেশ করতে আমরা সিন্স, বিকজ, অ্যাজ এই কনজাংশনগুলো সেন্টেন্সে ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখব পারপাস। পারপাস মানে কি? উদ্দেশ্য। উদ্দেশ্যের জন্য মানে উদ্দেশ্য বোঝানোর জন্য সেন্টেন্সে আমরা কোন কোন কনজাংশনগুলো ইউজ করতে পারি দেখো। তাহলে পারপাস বা উদ্দেশ্য, আমরা জানি পারপাস মানে এটার জন্য এটা করা হচ্ছে, এই যে পারপাস। যেমন দেখো, উই ওয়ার্ক হার্ড, সরি উই ওয়ার্ক দ্যাট উই মে আর্ন, মানে আমরা কাজ করি। কাজ করি কেন? উই মে আর্ন, যাতে আমরা রোজগার করতে পারি। তাহলে আমাদের কাজ করার একটা কারণ আছে, এখানে কারণ বোঝাচ্ছে না, আমরা কিছুর জন্য মানে কিছুর উদ্দেশ্যে কাজ করছি, উদ্দেশ্য বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই দ্যাট কনজাংশনটা ইউজ করতে পারি। দ্যাট হচ্ছে উদ্দেশ্য বা কোনো কিছুর জন্য আমি এটা করছি, এই বোঝাতে ইউজ করা যায়। তাহলে আমরা কোন কোন কনজাংশনগুলো এই উদ্দেশ্য বা পারপাসকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি দেখো। দ্যাট এটা তো আমরা ইউজ করলাম, এছাড়াও সো দ্যাট, এটা কিন্তু একসাথে, হ্যাঁ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট, এই কনজাংশনগুলো আমরা কিসের জন্য? পারপাস বা কোনো একটা উদ্দেশ্য। দেখো আর একটা নেক্সট সেন্টেন্স দেখি, রিয়া টুক মেডিসিন ইন অর্ডার দ্যাট সি মাইট গেট ওয়েল। তাহলে রিয়া মেডিসিন নিয়েছিল সে যাতে ভালো হয়ে যায়। তাহলে সে ভালো হয়ে যাওয়ার জন্য, ভালো হয়ে যাওয়ার উদ্দেশ্যে মেডিসিন নিয়েছিল। সেক্ষেত্রে আমরা ইন অর্ডার দ্যাট এই কনজাংশনটা ইউজ করতে পারি। এগুলো সবই কিন্তু
পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে। এটা যে সেন্টেন্স অনুযায়ী এক একটা সেন্টেন্সে এক এক রকমভাবে বসানো যায়, বা তুমি যদি বুঝতে না পারো কোনটার সাথে কি বসবে, সেক্ষেত্রে তুমি এই পারপাস বা উদ্দেশ্যের ক্ষেত্রে এই কনজাংশনগুলোর মধ্যে ব্যবহার করতে পারো। তবে এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করেই তুমি ভালো বুঝতে পারবে যে কোনটার সাথে, কোন সেন্টেন্সের সাথে কোন কনজাংশনটা আমি ইউজ করতে পারি, মানে এই উদ্দেশ্য বোঝাতে আমি কোনগুলো ইউজ করতে পারি। নেক্সট দেখো, আই র্যান অ্যাওয়ে লেস্ট আই শুড ফেল ইনটু ডেঞ্জার। মানে কি সেন্টেন্সটা? আমি পালিয়ে গিয়েছিলাম যাতে আমি সমস্যার মধ্যে না পড়ি, মানে বিপদকে দেখে আমি পালিয়েছিলাম। তাহলে এখানে কনজাংশন কোনটা? এই যে লেস্ট। লেস্ট যাতে, লেস্ট কথাটার মধ্যে কিন্তু অনেকটা অর্থ কিন্তু লুকিয়ে আছে। আই র্যান অ্যাওয়ে আই শুড ফেল ইনটু ডেঞ্জার। তাহলে আমি পালিয়ে গিয়েছিলাম, আমি ভয়ের বিপদের মধ্যে, এই লেস্টের সাথে কিন্তু শুড এখানে ইউজ হয় যাতে আমি বিপদের মধ্যে না পড়ে থাকি, সেই জন্য কিন্তু আমি পালিয়েছিলাম। তাহলে এই লেস্ট আমরা ইউজ করব। লেস্ট হচ্ছে এখানে কনজাংশন এবং এটা কিন্তু একটা পারপাস বোঝাচ্ছে। নেক্সট দেখো, আই স্টাডি হার্ড সো দ্যাট আই মে পাস, তাই তো? হ্যাঁ, এটা এখানেই শেষ। তাহলে আই স্টাডি হার্ড সো দ্যাট আই মে পাস। আমি হার্ড স্টাডি করছি, মানে খুব পরিশ্রম করছি, মানে খুব পড়ছি। তার কারণটা কি? কিসের জন্য, কিসের উদ্দেশ্যে আমি পড়ছি? আমি পাস করার উদ্দেশ্যে কিন্তু পড়ছি। পাস করার উদ্দেশ্যটা কিন্তু আমার মেন, সেই উদ্দেশ্যটা। তাহলে সো দ্যাট, এই সো দ্যাটের মধ্যে দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি একটা পারপাসের জন্য কিন্তু আমি স্টাডি হার্ড করছি, মানে কঠোর পড়াশোনা করছি। এটাও কিন্তু একটা পারপাস বোঝাচ্ছে। সেখানে আমরা সো দ্যাট আই স্টাডি হার্ড, আমি কঠোর পড়ছি মানে খুব পড়ছি, যাতে, এই যে যাতে সেন্সটাই বোঝাচ্ছে এই সো দ্যাট এই কনজাংশনটা ইউজ করে আই মে পাস, আমি যাতে আমি পাস করতে পারি। চলো নেক্সট দেখি, রেজাল্ট। রেজাল্ট মানে কি? ফলাফল। ফলাফল, আমরা কোনো একটা কিছু ফলাফল পাওয়ার জন্যই তো কাজ করি। দেখো ফলাফল কি দাঁড়াচ্ছে? ইউ লাই সো অফেন দ্যাট নোবডি বিলিভস ইউ। দ্যাট, এটা কি দাঁড়াচ্ছে? দ্যাট হচ্ছে কনজাংশন। সেন্টেন্সটার মানে বোঝার চেষ্টা করি। ইউ লাই সো অফেন, লাই মানে মিথ্যে কথা বলা। তুমি প্রায়শই মিথ্যা কথা বলো। এর একটা ফল তো তোমাকে ভুগতেই হবে। কি ফল ভুগতে হবে? তোমাকে কেউ বিশ্বাস করবে না। তাই হচ্ছে নোবডি বিলিভস ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না, মানে তুমি সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করছে না, কারণ তুমি এত পরিমাণে মিথ্যা কথা এর আগে বলেছো। তাহলে এখানে আমি কি পাচ্ছি? এই যে তুমি মিথ্যা কথা বলতে, তার কারণে তার ফলাফল কি দাঁড়ালো? কেউ তোমাকে বিশ্বাস করছে না, নোবডি বিলিভস ইউ। তাহলে তোমার একটা কাজের ফলাফল তুমি পেলে, তো এই দ্যাট, এই কনজাংশনটা আমি ইউজ করলাম ফলাফল এই সেন্সটাকে প্রকাশ করার জন্য, রেজাল্ট। বোঝা গেল? চলো আমরা দেখি নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কনজাংশন। নেক্সট ক্লাসে আরও কিছু কনজাংশন কিন্তু আছে, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। পরের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে কনজাংশনগুলো কোথায় কিভাবে ইউজ হচ্ছে। দেখো, কন্ডিশন বা শর্ত, তোমরা দেখতে পাচ্ছ শর্ত। শর্ত মানে বোঝো তো, কন্ডিশন। সেক্ষেত্রে আমরা এই আনলেস, ইফ, হোয়েদার, প্রোভাইডেড দ্যাট, পুরোটা একসাথে কিন্তু, হ্যাঁ, এই কনজাংশনগুলো কিন্তু কন্ডিশন বা শর্তকে বোঝায়। দেখো সেটা কীরকম? শর্তটা কি? এমন হতে পারে তোমাকে আমি যেতে দেবো যদি তুমি ফিরে আসো, তাহলে তোমাকে একটা শর্ত দিলাম, তুমি ফিরে আসলে তোমাকে আমি যেতে দেবো। সেন্টেন্সটা দেখি, ইউ উইল ফেইল আনলেস ইউ ওয়ার্ক হার্ড। যদি তুমি ওয়ার্ক হার্ড না করো তুমি ফেল করবে, তাই না? যদি তুমি ওয়ার্ক হার্ড না করো তুমি ফেল করবে। এই যে আনলেসের বাংলা মিনিং কি দাঁড়াচ্ছে? যদি না। যদি না মানে যদি না হার্ডওয়ার্ক করো। হার্ডওয়ার্ক নয় করতে হবে পাস করতে গেলে। তাহলে যদি না ইউজ করতে আমরা আনলেস এই কনজাংশন ইউজ করতে পারি। এটা কিন্তু একটা কন্ডিশন অর্থে ব্যবহার হয়, শর্ত বোঝানোর জন্য। নেক্সট দেখো, ইফ কিন্তু ইফের অর্থ হচ্ছে যদি। এটা হচ্ছে যদি না। আনলেস মানে যদি না, কিন্তু আনলেস মানে কিন্তু শুধু যদি এরকমটা না, যদি না। আর ইফ মানে হচ্ছে যদি। এই যদি না, যদি, এগুলো সব কিন্তু কন্ডিশনকেই বোঝায়। এটা হি উইল ডাই ইফ হি টেক্স পয়জন। তাহলে এই যে পয়জন নিলে সে মারা যাবে। পয়জন মানে কি? বিষ। তাহলে পয়জন নিলে সে মারা যাবে। তাহলে ইফ, যদি সে পয়জন নেয় তবে সে মারা যাবে। তাহলে একটা কন্ডিশন দেওয়া হলো। নেক্সট দেখো, আস্ক হিম
হোয়েদার হি উইল কাম হেয়ার টুমোরো, মানে সে আগামীকাল আসবে কি না তাকে জিজ্ঞাসা করো, মানে এখানে একটা কন্ডিশন কিন্তু বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা হোয়েদার এটা ইউজ করতে পারি, আস্ক হিম হোয়েদার হি উইল কাম হেয়ার টুমোরো। চলো নেক্সট এবং লাস্ট দেখি, মানব ওয়াজ অ্যালাউড টু গো আউট প্রোভাইডেড দ্যাট হি উড রিটার্ন। তাহলে সে যদি ফিরে আসে তাহলে যেতে দেওয়া হবে, মানে মানব যদি ফিরে আসে এই কথাটা যদি সে দেয় তাহলে তাকে কি অ্যালাউ করা হবে যাওয়ার জন্য, মানে তোমাকে আমি যেতে দিতে পারি যদি তুমি ফিরে আসো। তাহলে এই যে একটা কন্ডিশন দেওয়া হলো, কন্ডিশনটা কি প্রোভাইডেড দ্যাট, এই প্রোভাইডেড দ্যাট মানে কি এই শর্তে, মানে এই শর্তে তাকে যেতে দেওয়া হলো যেহেতু সে ফিরে আসবে এরকমটা বলেছে। তাহলে মানব ওয়াজ অ্যালাউড টু গো আউট প্রোভাইডেড দ্যাট হি উড রিটার্ন। আলটিমেট দিনের শেষে কি বুঝতে পারছি, কনজাংশনটা কি দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দিচ্ছে, দুটো নাউনকে জুড়ে দিচ্ছে, দুটো ফ্রেজকে জুড়ে দিচ্ছে, সেটাই হচ্ছে কনজাংশন। দুটো নাউন, দুটো ফ্রেজ, দুটো সেন্টেন্স, দুটো সাবজেক্ট, এই যে জুড়ে দেওয়ার কাজ কনজাংশন করে। আমরা জানি ম্যানার মানে ধরন, জানি তো, তাহলে ম্যানার অর্থে অ্যাজ। চলো একটা সেন্টেন্স দেখি, অ্যাজ বসাবো যেখানে, ইট হ্যাপেন্ড এক্স্যাক্টলি আই টোল্ড ইউ। তাহলে ইট হ্যাপেন্ড এটা একটা সেন্টেন্স, আই টোল্ড ইউ এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে কে জুড়ে দেয়, কনজাংশন জুড়ে দেয়। তাহলে এখানে আমি কি বসাবো, অ্যাজ। এই অ্যাজ এই কনজাংশনটা কিন্তু এখানে দুটো সেন্টেন্সকে জুড়ে দিল এবং অর্থটা কি দাঁড়াচ্ছে দেখি, ইট হ্যাপেন্ড এক্স্যাক্টলি অ্যাজ আই টোল্ড ইউ, যেমনটা আমি তোমাকে বলেছি, যেমনটা আমি তোমাকে বলেছি ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে। তাহলে এই যে যেই রকমটা বলেছি, এই যেই রকমটা সেন্স আসছে এই অ্যাজ কনজাংশনটা দ্বারা, বোঝা গেল। নেক্সট সেন্টেন্স দেখি, দিস ইজ নট ট্রু এটা সত্য নয়, আই ক্যান সি আমি দেখতে পাই। তাহলে কীরকম দাঁড়াচ্ছে, দুটো আলাদা আলাদা সেন্টেন্স, কিভাবে জুড়তে পারি দেখি। তাহলে দিস ইজ নট ট্রু সো ফার অ্যাজ আই ক্যান সি, দেখি বসে কি হয়, সো ফার অ্যাজ। সেন্টেন্সটা এবার পড়ি, দিস ইজ নট ট্রু এটা সত্যি নয়, সো ফার অ্যাজ যত দূর আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, মানে আমি যতদূর দেখে আমার মনে হচ্ছে এটা সত্য নয়। তাহলে এই যে যত দূর, এই যত দূর সেন্স কিন্তু এই সেন্টেন্সে সো ফার অ্যাজ এই পুরোটা কনজাংশন, এই কনজাংশনটা এসে কিন্তু এখানে এই সেন্সটা নিয়ে আসলো। নেক্সট দেখি আর একটা, ইউ উইল বি প্রেইজড অর ক্রিটিসাইজড, তুমি প্রশংসিত হবে অথবা সমালোচিত হবে, মানে তোমার সমালোচনা করা হবে অথবা তোমার প্রশংসা করা হবে। হয়ে গেল, ইয়োর ওয়ার্ক ইজ গুড অর ব্যাড, তোমার কাজ ভালো কি খারাপ। তাহলে দুটো আলাদা আলাদা সেন্টেন্স, কিচ্ছু কিন্তু সেন্স অর্থ কিচ্ছু আসছে, মানে ভালো লাগছে না দেখতে। এবার এই দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করব, কীভাবে যুক্ত করবো দেখো, অ্যাকর্ডিং অ্যাজ, ACORDING, অ্যাকর্ডিং অ্যাজ। সেন্টেন্সটা দেখি, ইউ উইল বি প্রেইজড অর ক্রিটিসাইজড অ্যাকর্ডিং অ্যাজ ইয়োর ওয়ার্ক ইজ গুড অর ব্যাড, মানে তোমাকে নিয়ে প্রশংসা করা হবে নাকি সমালোচনা করা হবে, এটা নির্ভর করছে তোমার কাজ ভালো না খারাপ। তুমি ভালো কাজ করলে তোমার প্রশংসা হবে, তুমি খারাপ কাজ করলে তোমার নিন্দা হবে বা সমালোচনা হবে। তাহলে এখানে অ্যাকর্ডিং আস, এই অ্যাকর্ডিং অ্যাজ এই যে কনজাংশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কনজাংশনটা কিন্তু এখানে একটা সুন্দরভাবে দুটো সেন্টেন্সকে জুড়ে দিল এবং অর্থটা ঠিক বেঙ্গলি মিনিংটা কেমন আসছে, অ্যাকর্ডিং অ্যাজ যেরকমটা তোমার কাজ হবে ওই রকম সেন্স কিন্তু এখানে আসছে। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করে করে আমাদের সেন্স জিনিসটা বুঝতে হবে। তাহলে ম্যানার অর্থে মানে কি ধরনের, এই ম্যানার অর্থে কিন্তু আমরা এই কনজাংশনগুলো ইউজ করতে পারি। সেন্টেন্স তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবে। নেক্সট দেখো, এবার দেখবো আমরা কোথায় অ্যাজ বসে, কোথায় সো অ্যাজ বসে, কোথায় দেন বসে, এই তিনটে আমরা দেখব। এবং এই যে কনজাংশনগুলো, এই কনজাংশনগুলো কিন্তু কম্প্যারিজন মানে কি তুলনা করা বোঝায়, কম্প্যারিজন করা বোঝায়, মানে দুজনের মধ্যে তুলনা বা দুটো জিনিসের মধ্যে তুলনা। এই তুলনা অর্থে আমরা কিন্তু এই কনজাংশনগুলো আনতে পারি। দেখি সেন্টেন্স, দিস রিপ অ্যাপেল ইজ সুইট হানি,
কেমন লাগছে? অগোছালো অগোছালো। দেখি এবার একটা সেন্টেন্স, দিস রিপ বা রাইপ অ্যাপেল ইজ ড্যাশ সুইট ড্যাশ হানি। কি বসাবে? কিচ্ছু না, অ্যাজ অ্যাজ। এই অ্যাজ কোথায় বসে? সমজাতীয় জিনিসের মধ্যে একটা তুলনা বোঝায়, এবং ডিগ্রি সেন্স যদি আমরা ধরি এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হয়। তাহলে দিস রাইপ অ্যাপেল মানে পাকা আপেলটা ইজ হয় অ্যাজ সুইট অ্যাজ হানি, হয় এতটা মিষ্টি যতটা হানি মিষ্টি মানে মধু মিষ্টি। তার মানে এখানে কিন্তু তুলনা করা হচ্ছে, মধুর মতনই কিন্তু মিষ্টি লাগছে এই পাকা আপেলটা। তাহলে যে কম্প্যারিজন হচ্ছে, এই কম্প্যারিজন ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাজ কনজাংশন ইউজ করতে পারি। দেখতে পাচ্ছ? কিন্তু দেখো দুদিকেই কিন্তু দুটো নাউন রয়েছে, দেখেছো তো, একটা সুইট একটা হানি। তাহলে সুইটের আগে প্রথম কনজাংশনটা, হানির আগে পরের কনজাংশনটা। এই যখন এরকম পেয়ার থাকবে তখন প্রথমটা প্রথম জনার আগে, দ্বিতীয়টা দ্বিতীয় জনার আগে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, দিস অ্যাপেল ইজ নট। কি বসাবো এখানে? এটার মানেটা কিরকম দেখছে? দিস অ্যাপেল ইজ নট, নট নেগেটিভ সেন্টেন্স আসছে, তার মানে সুইট হানি, তার মানে নিশ্চয়ই মিষ্টি নয়, হানির মতো মিষ্টি নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ ব্যবহার করতে পারবো না। অ্যাজ মানে তো একই রকম তুলনা, তাহলে বিপরীত সেন্স এখানে কিন্তু আসবে। তাহলে দেখি নেগেটিভ সেন্সে কোন কনজাংশন আমরা ইউজ করতে পারি। তাহলে দিস অ্যাপেল ইজ নট সো সুইট অ্যাজ হানি। তাহলে এই অ্যাপেলটা এতটা মিষ্টি নয় যতটা হানি মিষ্টি। এখানে কিন্তু হানিকে বেশি মিষ্টি বলা হলো, তাই এখানে সো অ্যাজ মানে সো অতটা মিষ্টি, মানে সো সুইট মানে অতটা মিষ্টি, অ্যাজ হানি অতটা মিষ্টি নয় যতটা হানি মিষ্টি। তাহলে এখানে কিন্তু একটা কম্প্যারিজন হলো, কিন্তু একজনকে একটুখানি আপে তুলে দেওয়া হলো, একজনকে ডাউনে নামানো হলো। সেক্ষেত্রে আমরা আপে মানে একজনকে আমরা আপে তুললাম, একজনকে ডাউনে, সেক্ষেত্রে আমরা সো অ্যাজ এই কনজাংশনের পেয়ারটা ইউজ করব। এগুলোকে হলে পেয়ার, পেয়ার রয়েছে না দুটো দুটো করে। আমি এই পেয়ার যে কনজাংশনগুলো আছে আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আর এরপর দেখি দেন, দেন কোথায় বসে সেন্টেন্সটাকে দেখি। তন্ময় ইজ টলার, একদম সিম্পল ব্যাপার। তন্ময় ইজ টলার দেন প্রীতম, নর্মাল একটা সেন্স, এটা একটা কম্প্যারিজন বোঝাচ্ছে। দেন এখানে কিন্তু একটা কনজাংশনের মতো ইউজ হচ্ছে। তাহলে তন্ময় হচ্ছে লম্বা, কার থেকে লম্বা? প্রীতমের থেকে লম্বা। সেখানে আমি করলাম টলার দেন, দেন এখানেও কিন্তু কম্প্যারিজন বোঝালো। এবং এরকম দুজনের মধ্যে যখন কম্প্যারিজন হবে তখন আমি কিন্তু দেন ইউজ করতে পারি, মানে একটা শূন্যস্থান থাকলে দেন। কিন্তু যখন দেখবো দুখানা দিয়ে আমি বসাতে হবে দুটো শূন্যস্থান, অথবা সেন্টেন্সের সেন্সটাই এমন দাঁড়াচ্ছে, তখন কিন্তু এগুলোকে ব্যবহার করতে হবে। সেটা তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। আচ্ছা হলো, এবার দেখি আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে দো, অলদো, অ্যাজ, হাউএভার, নট, নট উইথস্ট্যান্ডিং। এই যে কনজাংশনগুলো বড় বড়, দেখো এই কনজাংশনটা কত বড়, এটা কিন্তু উইথস্ট্যান্ডিং, কত বড় এটা এখান থেকে শুরু হয়েছে। নট, নট উইথস্ট্যান্ডিং, এই এত বড় কনজাংশনটা কোথায় ইউজ হয় আমরা দেখব। দেখো এই কনজাংশনগুলো কিন্তু কন্ট্রাস্ট মানে বৈষম্য, একটা বৈষম্য বোঝাচ্ছে। কিভাবে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। নেক্সট কনজাংশনগুলো দেখি তাহলে। দো, অলদো, অ্যাজ যেগুলো কিভাবে বসে। বাবাই ফিনিশড ফার্স্ট, হি বিগ্যান লেট, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। কনজাংশনের কি কাজ? জুড়ে দেওয়া। বাবাই ফিনিশড ফার্স্ট, বাবাই আগে শেষ করেছে। হি বিগ্যান লেট, সে দেরিতে শুরু করেছিল। তার মানে সে আগে শেষ করেছে, সে দেরিতে শুরু করেছিল। কি সেন্স দাঁড়াচ্ছে? সেন্সটা কেমন হওয়া উচিত? সে আগে শেষ করেছিল কিন্তু দেরিতে শুরু করেছিল। তার মানে সে দেরিতে শুরু করা সত্ত্বেও আগে শেষ করেছে। সেন্টেন্সের সেন্সটা ঠিক এরকম। আমরা তাহলে কি বসাতে পারি এখানে দেখি। দো বসাই, দো, THOUGH। এবার সেন্সটা বুঝি। বাবাই ফিনিশ ফার্স্ট দো হি বিগ্যান লেট, মানে বাবাই আগে শেষ করেছে যদিও, আগে শেষ করেছিল যদিও সে দেরিতে শুরু করেছিল। তার মানে একটা সেন্স কি বোঝাচ্ছে? দেরিতে শুরু করলে নিশ্চয়ই তার দেরিতে শেষ হওয়ার কথা, কিন্তু তার ঠিক বিপরীতটা কিন্তু এখানে ঘটছে। এই যে বৈষম্য জিনিসটা ঘটছে, কন্ট্রাস্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটা বিপরীত যে ভাবটা প্রকাশ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দো এই কনজাংশন ইউজ করতে পারি। নেক্সট দেখি রিচ,
হি ইজ নট হ্যাপি, কি বসাবো? অ্যাজ। দেখো অ্যাজ কিন্তু বিভিন্ন জায়গায় বসছে, অ্যাজ কনজাংশন কিন্তু বিভিন্ন জায়গায় বসছে, কিন্তু সেন্টেন্স অনুযায়ী তার কিন্তু সেন্স আলাদা আলাদা হচ্ছে। রিচ অ্যাজ হি ইজ নট হ্যাপি, তার মানে ধনী হওয়া সত্ত্বেও সে কিন্তু খুশি নয়। এই যে সত্ত্বেও এই সেন্সটা এখানে কিন্তু বসছে, মানে বোঝাচ্ছে। তাহলে রিচ অ্যাজ হি ইজ, তাহলে সে হয় রিচ, মানে সে রিচ হওয়া সত্ত্বেও হি ইজ নট হ্যাপি, সে খুশি নয়। নর্মাল সেন্সে কি হওয়া উচিত? যে কেউ ধনী হলে তো সে খুশি হয়, আমরা যেটা বুঝি, কিন্তু এখানে বোঝাচ্ছে রিচ হওয়া সত্ত্বেও কিন্তু সে খুশি নয়। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখি। আই ওয়াজ নট রিফ্রেশড, আই স্লেপ্ট লং। সেন্টেন্স দুটোর অর্থ কি? আই ওয়াজ নট রিফ্রেশড, আমি রিফ্রেশ ফিল করছি না, মানে একটা বেশ একটা শান্তি, রিফ্রেশ যেটাকে বলে না, মানে খুব ভালো লাগছে, সেই রিফ্রেশ ফিলিং কিন্তু আসছে না। আই স্লেপ্ট লং, আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। সেন্স কি বলে? যে অনেকক্ষণ ঘুমালে একটা রিফ্রেশ ফিল হবে, কিন্তু এখানে কিন্তু দেখো সেটা হচ্ছে না। তাহলে আই ওয়াজ নট রিফ্রেশ, আমি রিফ্রেশ ফিল করছি না। আই স্লেপ্ট লং, আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। কোন কনজাংশনটা ইউজ করব? নট উইথস্ট্যান্ডিং, নট উইথ STANDING, নট উইথস্ট্যান্ডিং। তাহলে আই ওয়াজ নট রিফ্রেশড, নট উইথস্ট্যান্ডিং আই স্লেপ্ট লং, তার মানে আমি অনেকক্ষণ ঘুমানো সত্ত্বেও রিফ্রেশ ফিল করছি না। এই যে সত্ত্বেও হচ্ছে না, এই সেন্সে নট উইথস্ট্যান্ডিং এই কনজাংশনটা আমরা ইউজ করতে পারি। এটার ব্যবহার খুব একটা আমরা সেন্টেন্সে সেরকম দেখতে পাই না, কিন্তু ডিটেলস যেহেতু আমরা ক্লাস করছি, এই কনজাংশনটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোথায় কি সেন্সে বসে। নেক্সট সেন্টেন্স দেখি। দেখো, ইট ওয়াজ কোল্ড, দ্য ম্যান ডিড নট লাইট এ ফায়ার। তাহলে ইট ওয়াজ কোল্ড, এটা একটা সেন্টেন্স। দ্য ম্যান ডিড নট লাইট এ ফায়ার, মানে মানুষটি আগুন জ্বালায়নি। তাহলে এটা ছিল ঠান্ডা, মানুষটি আগুন জ্বালায়নি। কোন কনজাংশনটা ইউজ করব? দেখো, মানে সেন্সটা কেমন হওয়া উচিত? যদিও এটা ছিল ঠান্ডা, তবুও মানুষটি কি জ্বালায়নি? আগুন জ্বালায়নি। এই সেন্স কিন্তু এখানে আসছে। তাহলে আমরা কি বসাবো? অলদো। কি বসাবো? অলদো। এখানে জায়গা নেই, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এ বড় হাতের এ হবে, ALTHOUGH, ঠিক লিখলাম, ALTHOUGH। তাহলে অলদো। তাহলে অলদো ইট ওয়াজ কোল্ড দ্য ম্যান ডিড নট লাইট এ ফায়ার, মানে ঠান্ডা হওয়া সত্ত্বেও, মানে ঠান্ডা হলে মানুষ কী করে? আগুন জ্বালিয়ে একটুখানি কী করে? ঠান্ডাটাকে কমানোর চেষ্টা করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠান্ডা হওয়া সত্ত্বেও আগুন জ্বালায়নি, যে বিপরীত, এই যে বৈষম্য সেন্সটা আসছে, এই অলদো এখানে ব্যবহার করা হচ্ছে। নেক্সট দেখো, দ্য বয় উইল নেভার সাকসিড, এটা একটা সেন্টেন্স। হার্ড হি ওয়ার্কস, এটা একটা সেন্টেন্স। তাহলে কে জুড়বে? কার জোড়ার কাজ? কনজাংশন। কিভাবে জুড়বে? কোন কনজাংশনটা জুড়বে? তাহলে হাউ এভার হবে, বসিয়ে দিই হাউ এভার। হাউ এভার দেখতে পাচ্ছ, HOWEVER, বানানটার দিকে কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে। হাউ এভার, HOW, হাউ EVER, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? দ্য বয় উইল নেভার সাকসিড হাউ এভার হার্ড হি ওয়ার্কস, মানে সে যতই কঠিন পরিশ্রম করুক, মানে যতই সে মানে কষ্ট করুক, সে কিন্তু সাকসেস হবে না, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। ঠিক বিপরীত সেন্স এখানে কিন্তু বোঝাচ্ছে। তাহলে হাউ এভার এটাও একটা কিন্তু কন্ট্রাস্ট বা বৈষম্যমূলক কনজাংশন। আচ্ছা, এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দেখো, এই যে দো, অলদো, এই দুটো ইউজ কিন্তু আমরা এর আগেই পেয়েছি। এই যে বৈষম্যর ক্ষেত্রে পেয়েছি, কন্ট্রাস্টের ক্ষেত্রে, আবার কনসেশন মানে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই কনজাংশনগুলো ইউজ হয়। একটা কনজাংশন সেন্টেন্সে বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে। তোমাকে জাস্ট ইংলিশের সেন্স বুঝতে হবে। ইংলিশ কিন্তু এরকমভাবে হয় না যে আমি সূত্রগুলো মুখস্থ করলাম, ফর্মুলা মুখস্থ করলাম, ওইখানেই ওটা বসবে আর কোথাও নয়। দেখতে পাচ্ছ তো একটা কনজাংশন কত জায়গায় কত রকম সেন্স অনুযায়ী ইউজ হচ্ছে। তাহলে সুমন ইজ ইন্টেলিজেন্ট, সুমন ইজ ইন্টেলিজেন্ট, দো, THOUGH। তাহলে সুমন ইজ ইন্টেলিজেন্ট দো নট ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে কি বলতো? পরিশ্রমীকে বলে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী।
তার মানে সুমন ইজ ইন্টেলিজেন্ট, তাহলে যে ইন্টেলিজেন্ট হয় সে পরিশ্রম করলে সাকসেস পেয়ে যেতে পারে, তাহলে ও ইন্টেলিজেন্ট, তাহলে ওর তো পরিশ্রম করা উচিত, কিন্তু সে পরিশ্রমী নয়। এখানেও কিন্তু তার একটা স্বীকৃতি আসছে, সেক্ষেত্রে আমরা এই দো ইউজ করতে, দো অল দো কিন্তু একটা বিপরীত সেন্সই ব্যবহার, মানে বিপরীত সেন্স হিসেবে কিন্তু ব্যবহার হয় একটা সেন্টেন্সের মধ্যে। এখানে কিন্তু একটা স্বীকৃতির সেন্স আসছে। তোমরা এই কনসেশন এগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট সেন্টেন্সগুলোর দিকে ফলো করো, কোন সেন্টেন্সে কীরকমভাবে কোন কনজাংশনটা ইউজ হচ্ছে। লাস্ট দেখো, এখানে আমি কি বসাবো, হি ইজ পুয়ার, সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে সে গরিব, সে সৎ, তাহলে আমরা সেন্টেন্সটা কীরকম করতে পারি, যদিও সে গরিব তবুও সে সৎ। মানে একটা সেন্স যেটা বোঝাচ্ছে যে গরিব হলে সৎ নাই হতে পারে, মানে সে গরিব, সে অসৎ কিছু কাজ করে নিজেকে বড়লোক বানাতে চাইতেই পারে, সেন্স এরকম কিন্তু আসছে। মানে তার মধ্যে অসৎ ব্যাপারটা থাকা উচিত, কিন্তু সেটা কিন্তু নেই, তার ঠিক বিপরীতটাই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমরা এই অল দো মানে বিপরীত সেন্স, এই যে আমরা দো আর অল দোর ইউজ যে পেয়েছি কন্ট্রাস্টে, তাহলে কী বসাবো, অল দো। তাহলে অল দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে বিপরীত সেন্স এখানে কিন্তু বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কো রিলেটিভস, যেগুলোকে বাংলায় বলে নিত্য সম্বন্ধীয় অব্যয়, এগুলো কীরকম দেখতে হয় দেখো, এই যে কো রিলেটিভস, বোথ অ্যান্ড, এইদার অর, দেখতে পাচ্ছ এই দুখানা জোড়ায় জোড়ায় থাকে। এই কনজাংশনগুলো সেন্টেন্সে কোথায় কিভাবে ইউজ হয় একদম সুন্দরভাবে বোঝাবো। এরপর এই কনজাংশন নিয়ে তোমরা সেন্টেন্স কি সুন্দর গঠন করবে। প্রথম আমরা দেখব বোথ অ্যান্ড, মানে বোথ মানে কি দুটোই, অ্যান্ড মানে এবং। দেখো সেন্টেন্স দেখি আমরা, রামু ওয়াজ ফ্লকড ফাইন্ড। ফ্লকড মানে কি বেত মারা, লাঠি দিয়ে মারাকে বলে ফ্লকড। ফাইন্ড মানে ফাইন করা, জরিমানা করা। তাহলে আমি কি করব, এখানে বসাই বোথ, BOTH, বোথ, এখানে বসাই অ্যান্ড, ব্যাস আমার সেন্টেন্স রেডি। রামু ওয়াজ বোথ ফ্লকড অ্যান্ড ফাইন্ড, মানে রামুর সাথে দুটোই হয়েছে। কি কি হয়েছে, রামুকে বেত মারা হয়েছে, রামুর থেকে জরিমানাও নেওয়া হয়েছে। তাই আমি বোথ কথাটা ইউজ করলাম, ইউজ করার পর ফ্লকড অ্যান্ড ফাইন এই দুটো বসিয়ে দিলাম। এবার আমাকে বুঝতে হবে এই কো রিলেটিভস কনজাংশনগুলো আমরা কিভাবে ইউজ করছি। দেখো এই যে বোথের পরে এইখানে আমি একটা গ্যাপ দিয়েছি না, আবার অ্যান্ডের পরেও তো গ্যাপ রয়েছে। এই যে দুটো গ্যাপ, এই দুটো গ্যাপে কিন্তু একই টাইপের নাউন অথবা সাবজেক্ট বসবে, বুঝতে পেরেছো? যেমন দেখো টাইপটা কিন্তু একই, এই যে ফ্লকড এবং জরিমানা, এই দুটোই কিন্তু নাউন। এমন না একটা নাউন একটা অ্যাডজেক্টিভ বসলো, এরকম না। কিন্তু নাউন যদি প্রথমটার পরে বসে, দ্বিতীয়টার পরেও কোনো একটা নাউন বসবে। এই সেম জিনিস কিন্তু আমরা এইদার অরের ক্ষেত্রেও কিন্তু সেম, নেইদার নরের ক্ষেত্রেও সেম। মানে এইদারের পর যেরকম সাবজেক্ট বসবে, নট এই অরের পরেও সেই রকম সাবজেক্ট বসবে। নেইদারের পর যেরকম সাবজেক্ট বসবে, নরের পরেও সেরকম সাবজেক্ট বসবে। নেক্সট সেন্টেন্সটা দেখি, উই আমরা, লাভ ভালোবাসা, রেসপেক্ট সম্মান করা, আওয়ার হেডমাস্টার আমাদের হেডমাস্টার। তাহলে আমরা আমাদের হেডমাস্টারকে ভালোবাসি আবার সম্মানও করি। তার মানে এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি, একটা যে ভালোবাসা, একটা যে সম্মান করা, দুখানা ভার্ব দেখতে পাচ্ছি। তাহলে একই রকমের জিনিস, আমি আগেরটা বললাম একই টাইপের নাউনের, মানে দুটোর এই যে যেমন প্রথমটার পরে নাউন যদি বসে, পরেরটার পরেও নাউন টাইপের কিছুই বসবে। এখানেও তাই, প্রথমটার পরে যদি ভার্ব বসে, সেকেন্ডেরটার পরেও কিন্তু ভার্ব বসবে। তাহলে প্রথম ভার্বটা প্রথমটার সাথে, দ্বিতীয় ভার্বটা দ্বিতীয়টার সাথে, প্রথম নাউনটা প্রথমটার সাথে, দ্বিতীয় নাউনটা দ্বিতীয়টার সাথে, প্রথম সাবজেক্ট প্রথমটার সাথে, দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয়টার সাথে। দেখো তাহলে এখানে আমরা কি বসাবো, বোথ। যেহেতু প্রথমে বোথ আছে, তাহলে বোথের সাথে আমরা লাভ এই প্রথম ভার্বটা ইউজ করলাম। তারপর কি ইউজ করবো, অ্যান্ড। তাহলে উই বোথ লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার হেডমাস্টার। তার মানে আমরা বোথ অ্যান্ড ইউজ করলাম, এবং বোথের পর অ্যান্ডের পর এই যে দুটো শূন্যস্থান আমরা পাচ্ছি, দুটো শূন্যস্থানে কিন্তু একই টাইপের পার্ট অফ স্পিচ ইউজ করছি, হয় ভার্ব নয় নাউন, অথবা সাবজেক্ট যেটা আসছে সেটা। এমনটা না কিন্তু এদিকে নাউন ওদিকে ভার্ব, এরকমটা কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম বোথ অ্যান্ড কোথায় ইউজ করছি,
বোথ কথাটা ইউজ করতে গেলে কিন্তু তোমাকে দুটো জিনিস থাকতে হবে। যদি এখানে তিনটে জিনিস থাকতো তাহলে কিন্তু বোথ ইউজ করতে পারতে না। বোথ ইউজ করা যায় সবসময় দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে বোথের জন্য আমি অ্যান্ড আনবো। নেক্সট এবার আমরা দেখবো এইদার অর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সেন্টেন্সে খুব দেখতে পাই এইদার অর। দেখো এখানেও কিন্তু তাই, প্রথম যে গ্যাপটা দেখছো প্রথম সাবজেক্ট বসবে, দ্বিতীয় যে গ্যাপটা দেখছো দ্বিতীয় যে অংশটা থাকছে সেখানে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট বসবে। সেখানে সাবজেক্টের ক্ষেত্রে পার্ট অফ স্পিচের যে কোনো একটা অংশ আসতে পারে। নাউন বললো দুটোই নাউন হবে, ভার্ব বললো দুটোই ভার্ব হবে, এরকম। এবার বুঝতে হবে এইদার অরটা কি। দেখো এইদার অরের বেসিক কনসেপ্ট হচ্ছে দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়া, হয় রাম না হয় শ্যাম সেখানে যাবে। তাহলে রাম শ্যামের মধ্যে একজন যাবে। কিন্তু নেইদার নর, এই পরেরটা যেমন আছে নেইদার নর, এর ক্ষেত্রে কিন্তু তার বিপরীতটা, না রাম যাবে না শ্যাম যাবে, মানে দুজনের মধ্যে কেউই যাবে না। সেক্ষেত্রে দুজনের মধ্যে কাউকে যখন সিলেক্ট করছি না তখন নেইদার নর, কিন্তু দুজনের মধ্যে যদি একজনকে সিলেক্ট করি তখন করব এইদার অর। বুঝতে পেরেছো? দেখো তাহলে এখানে আমরা কি বসাবো, মাই ফাদার আই উইল গো টু মার্কেট টুডে। তার মানে আমার বাবা, আমি বাজারে যাবই। এই যাবই কথাটা কেন বলছি, জোর দিয়ে বোঝাচ্ছে উইল আছে। উইল থাকলে আমরা জানি সাধারণত আয়ের সাথে শ্যাল বসে, কিন্তু আয়ের সাথে উইল বসলে সেটাকে জোর দিয়ে করা, জোর দিয়ে বোঝায়, জোর দিয়ে বোঝালে উইল বসে। তাহলে এখানে আমি কি বসাবো, এইদার, EITHER, এইদার মাই ফাদার অর। তাহলে এইদার মাই ফাদার অর আই উইল গো টু মার্কেট টুডে। তাহলে দেখো এইদার অর বসলো, মানে হয় আমার বাবা নয় আমি, দুজনে কিন্তু যাচ্ছি না, বা দুজনের মধ্যে কেউ যাবো না এমনটা কিন্তু নয়, দুজনের মধ্যে একজন যাব। সেক্ষেত্রে আমরা এইদার অর ইউজ করব। দেখো এইদারের পর মাই ফাদার এবং অরের পরে আই। দেখো বাবা, এটাও একটা কি, বাবা বলতে কাউকে বোঝাচ্ছে, এটা একটা নাউনকে বোঝাচ্ছে। আই এটা একটা প্রোনাউন বোঝাচ্ছে, কিন্তু ব্যাপারটা তো একই জাতিত্ব বোঝাচ্ছে, মানুষই তো বোঝাচ্ছে, তাই না? নাউন প্রোনাউন কিন্তু একই জাতীয়কেই বোঝায়, জাতীয় কিন্তু একই হচ্ছে। নাউন প্রোনাউন সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি, যে একটাতে নাউন আছে একটাতে প্রোনাউন, সেটা ইউজ হতে পারে। চলো নেক্সট সেন্টেন্স দেখি, কাম টুডে টুমোরো। কি ধরনের সেন্টেন্স এটা? এইদার অর ইউজ করি। প্রথমে আমরা এইদার বসাবো, তাই তো? প্রথমে কিন্তু অর বসিও না, প্রথমে হবে এইদার, ঠিক আছে। তারপরে যে শূন্যস্থানটা পাবো সেখানে আমরা অর বসাবো। শূন্যস্থান তো পাবো না, আমরা সেন্টেন্স যখন গঠন করবো আমরা আমাদের মতো করে নেব। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, কাম এইদার টুডে অর টুমোরো, মানে আজকে আসো, টুমোরো আগামীকাল আসো। দেখো একই টাইপের হলো না, আজ আগামীকাল একই টাইপের তো হচ্ছে, টাইপ কিন্তু সেম থাকছে। তাহলে প্রথমটা প্রথম জনার আগে, মানে প্রথম জনার সাথে প্রথমটা, দ্বিতীয় জনার সাথে দ্বিতীয়টা। তাহলে এইদারের পর প্রথমটা, অরের পরে দ্বিতীয়টা। তাহলে কাম এইদার টুডে অর টুমোরো। বাংলা কি দাঁড়াচ্ছে, আসো আজকে না হলে আগামীকাল, দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন। নেক্সট সেন্টেন্স দেখি, দ্য ম্যান ইজ, এখানে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি। তাহলে দ্য ম্যান ইজ এ সেইন্ট এ ডেভিল। তাহলে এ সেইন্ট এ ডেভিল, দেখো একই টাইপের, এ সেইন্ট এ ডেভিল একই টাইপের দেখতে পাচ্ছ তোমরা। তাহলে সেইন্ট এটা একটা নাউন, ডেভিল এটা একটা নাউন। তাহলে প্রথমের সাথে আমি কি বসাবো, এইদার, আর পরেরটার সাথে কি বসাবো, অর, এইদার অর। সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে, দ্য ম্যান ইজ এইদার এ সেইন্ট অর এ ডেভিল, মানে মানুষটা হয় সেইন্ট, মানে কি সেইন্ট মানে কি সন্ন্যাসী, না হয় শয়তান। তাহলে মানুষটা হয় সন্ন্যাসী নয় শয়তান, যে কোনো একটা হবে। মানে ডেভিল মানে নেগেটিভ সেন্সকে কিন্তু বোঝায়। একই টাইপের আমরা দেখতে পেলাম, প্রথমটার সাথে এইদার, দ্বিতীয়টার সাথে অর, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখবো নেইদার নর, একই টাইপের। নেইদার নরও কিন্তু সেম এইদার অরের মতো, শুধু পার্থক্যটা কি, দুটোর মধ্যে কোনোটাই নয়, একই কনসেপ্ট একই, যে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। দেখো দ্য শার্ট ইজ ব্লু হোয়াইট। তাহলে প্রথমে কি আছে, ব্লু, তাহলে ব্লুর আগে কি বসাবো, এইদার, আর পরে কি আছে হোয়াইট, হোয়াইটের আগে কি বসাবো, নর। দেখো এখানে কিন্তু এটা ছিল এইদার অর, আর এটা কিন্তু নেইদার নর, এটা কিন্তু ভুল করবে না, এটা কিন্তু নর আছে, অর না, কিন্তু কনসেপ্ট একই। আমি ভুল লিখলাম, এইদার লিখেছি, এটা হবে নেইদার, এটা
নেইদার হবে, যেহেতু আমরা নেইদার করছি। NEITHE আর নেইদার, নেইদার। তাহলে কি পাচ্ছি? দ্য শার্ট ইজ নেইদার ব্লু নর হোয়াইট। ভুলটা ধরতে পেরেছো আশা করি, কারণ তোমরা তো করছো, আমি করার আগে তোমরা আগে নিজে করে নাও। স্যার ভুল করবে, আবার স্যার ঠিক করে দেবে, কিন্তু তোমরা ভুল করবে না। তাহলে দ্য শার্ট ইজ নেইদার ব্লু নর হোয়াইট, মানে শার্টটা ব্লুও না হোয়াইটও না, মানে না ব্লু না হোয়াইট, মানে দুটোর মধ্যে কোনোটাই না, নীলও নয় সাদাও নয়। তাহলে দুটোর মধ্যে কোনোটাই নয়, এরকমটা বোঝালে কিন্তু নেইদার নর। আচ্ছা, নেক্সট আর একটা দেখি, রূপা সোমা ওয়াজ প্রেজেন্ট। তাহলে আমরা দুটো নাউন দেখতে পাচ্ছি, রূপা, এই একটা যে সোমা, তাহলে প্রথমটার সাথে প্রথমটা, তার মানে দুজনের মধ্যে আমি কাউকেই প্রেজেন্ট দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করবো? নেইদার নর। দুজনের মধ্যে যদি একজনকে প্রেজেন্ট দেখতে পারি তাহলে করবো এইদার নর। এইদার রূপা অর সোমা ওয়াজ প্রেজেন্ট, তার মানে কি দাঁড়াচ্ছে? দুজনের মধ্যে একজন প্রেজেন্ট। আর যদি বলি নেইদার রূপা নর সোমা, তার মানে কেউ প্রেজেন্ট নেই। তাহলে কি বসাবো আমরা? নেইদার। খুব সহজ কিন্তু, নেইদার রূপা নর। তাহলে নেইদার প্রথমে শুরু হচ্ছে নেইদার দিয়ে, এনটা বড় হাতের দিলাম, কিন্তু পরে কিন্তু নরকে কিন্তু সবসময় ছোট হাতের এন। তাহলে নেইদার রূপা নর সোমা ওয়াজ প্রেজেন্ট, রূপা এবং সোমার মধ্যে কেউ প্রেজেন্ট নেই। নেইদার নর একই টাইপের, কিন্তু দুজনের মানে নেইদারের সাথেও যেমনটা বসছে নরের সাথেও তেমনটাই বসছে, দুটোতেই কিন্তু নাউন বসলো, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। আচ্ছা, এই তো গেল তিনটে জিনিস। এবার আমরা দেখব দো ইয়েট, এটার কিন্তু অর্থ আমাদেরকে জানতে হবে। সেন্টেন্স দেখি আগে, হি ইজ নট রিচ হি ইজ অনেস্ট। তাহলে সে রিচ নয়, সে সৎ। এটা বিপরীত অর্থ প্রকাশ পাবে। দেখো এখানে আমি প্রথমে বসাবো দো, THOUGH, দো হি ইজ নট রিচ ইয়েট হি ইজ অনেস্ট। তার মানে সে যদিও সে রিচ নয়, ইয়েট হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। তাহলে সেন্সটা কীরকম দেখাচ্ছে? যে সে রিচ নয় কিন্তু সৎ, মানে নর্মাল সেন্সে যেটা হওয়া উচিত, রিচ না হলে অসৎ হতে পারে, এরকমটা আমাদের একটা ভাবনা, কিন্তু এখানে বোঝাচ্ছে যদিও সে রিচ নয় তবুও সে সৎ। বোঝা গেল? এই যদিও তবুও, এই যে সেন্সের জন্য আমরা দো ইয়েট এই কনজাংশনটা ইউজ করতে পারি। এটা কিন্তু কোরিলেটিভ কনজাংশন। চলো নেক্সট সেন্টেন্স দেখি। দেখো, হি ইজ ওল্ড হি ইজ স্ট্রং, তার মানে সে বৃদ্ধ সে শক্তিশালী। তার মানে নর্মাল সেন্সে আমরা কি বুঝি? যে বৃদ্ধ হবে সে শক্তিশালী হবে না, কিন্তু এখানে তার কিন্তু বিপরীত সেন্স আসছে। সেই বিপরীত সেন্সে আমরা দো আর ইয়েট ইউজ করতে পারি, মানে যদিও সে বৃদ্ধ তবুও সে শক্তিশালী। দেখো দো, THOUGH, আমি মুখে উচ্চারণ করছি যাতে তোমাদের বানান ভুল না হয়। দেখো দো হি ইজ ওল্ড, তাহলে তারপর কি লিখবো? ইয়েট, YET, ইয়েট হি ইজ স্ট্রং, মানে সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও শক্তিশালী, মানে যদিও সে বৃদ্ধ তবুও সে শক্তিশালী, যদিও তবুও। তাহলে আমরা দো ইয়েট বুঝতে পেরেছি। তবে এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। দেখো এই যে দো আর ইয়েট দেখতে পাচ্ছ, এর দুপাশেই দেখো পুরো গোটা সেন্টেন্স চলে আসছে একই টাইপের। এখানে কিন্তু শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে কিন্তু সীমিত হয়নি। আগেরগুলো যেমন দেখলাম একটা ওয়ার্ড, সেটা নাউন হতে পারে, নাউন প্রোনাউন হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সেরকমটা নয়, একটা পুরো সেন্টেন্স চলে আসছে। দো হি ইজ নট রিচ ইয়েট হি ইজ অনেস্ট। আচ্ছা নেক্সট দেখো, এটাও তো হয়ে গেল, এটাও ঠিক তাই। দেখো দো এর পরে একদম পুরো একটা সেন্টেন্স, এখানেও পুরো একটা সেন্টেন্স, তাহলে দুটো সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সের আগে দো, পরের সেন্টেন্সের আগে ইয়েট। এই তো সিম্পল ব্যাপার, মানে যদিও সে এটা তবুও সে এটা করছে, যদিও তবুও এই সেন্স আসছে। আচ্ছা এবার আমরা লাস্ট যেটা আজকের ক্লাসে দেখতে পাচ্ছি, দেখো সেন্টেন্সটা কি? আই ডু নট নো হি ইজ গিলটি নট। আই ডু নট নো, আমি জানি না, হি ইজ গিলটি নট, সে দোষী কি না। তাহলে এখানে আমরা প্রথমে কি বসাবো? ওয়েদার, WHETHER, ওয়েদার।
তাহলে আই ডু নট নো হোয়েদার হি ইজ গিলটি, তারপরে কি বসাবো, অর নট। তাহলে এটা কীরকম সেন্সে আসছে, মানে আমি জানি না সে দোষী কি না, সে দোষী কি নির্দোষ, মানে সে তার দোষ আছে কি নেই। তাহলে হ্যাঁ কি না এই যে সেন্সটা আসছে, সেক্ষেত্রে আমরা হোয়েদার অর ইউজ করব। বোঝা গেল, প্রথমে আসবে হোয়েদার, তারপরে আসবে অর। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, ইউ মাস্ট ডু ইট, ইউ লাইক ইট নট। তাহলে আমরা কি বসাবো, প্রথমে বসাবো হোয়েদার, WHETHER, হোয়েদার, তাই তো। আর তারপর কি বসাবো, অর। তাহলে হোয়েদার অর। সেন্টেন্সটা পড়ি, ইউ মাস্ট ডু ইট হোয়েদার ইউ লাইক ইট অর নো, ইউ লাইক ইট অর নট। তাহলে সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে, ইউ মাস্ট ডু ইট, তোমাকে এটা করতেই হবে, হোয়েদার ইউ লাইক ইট অর নট, তুমি এটা পছন্দ করো কি না করো। আমরা বাড়িতে আমাদের কত কিছু করতে হয়, আমাদের পছন্দ করলে, মানে পড়াশোনার ক্ষেত্রেও তাই, আমাদের ভালো লাগুক কি না লাগুক করতে তো আমাদের হবেই, আমাদের শিক্ষিত হতে হবে। ঠিক তেমনই এই যে ইউ মাস্ট ডু ইট, তোমাকে করতেই হবে, তোমার ভালো লাগুক বা না লাগুক। তো এইভাবে আমরা কোরিলেটিভস কিছু কনজাংশন আজকে দেখালাম। ক্লাসগুলো শেয়ার করো যারা দেখতে চায়, যারা গ্রামার শিখতে চায়, পরপর ক্লাসগুলো করো, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স, একদম ইংলিশ তুমি জবে যা শিখেছো সব তুমি সাইডে রেখে দাও, তুমি আমার ক্লাসগুলো পরপর করতে করতে আসো। দেখো তুমি 6 মাসের মধ্যে তোমার ইংলিশের একদম 6 মাস তো লাগবে না, তার অনেক আগে তুমি স্ট্রং হয়ে গেছো। বেসিক একদম কনসেপ্ট কিন্তু আমি একদম সম্পূর্ণ সহজ বাংলায় ক্লিয়ার করছি। তুমি কিন্তু বাংলায় এরকমভাবে ক্লিয়ার করা ক্লাস খুব কম পাবে ইউটিউবে। তো সেই ক্লাসগুলো পরপর দেখো, তোমার উপকার হবে, অপকার কিন্তু হবে না, এটুকু আমি বলতে পারি। কোরিলেটিভ মানে কি, ঠিক এই রকম দেখতে হবে, দুখানা করে ফর্ম থাকবে, তাই না, পেয়ার থাকবে, মানে নট অনলি বসলে বাট অলসো আসবেই, এই যেটা হয়ে গেল কোরিলেটিভস। দেখো এবার বুঝতে হবে নট অনলি বাট অলসোর অর্থটা কি, মানে না শুধু এটা এটাও, মানে না শুধু এটা ওটাও, এই রকম সেন্স আসলে আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। একটা সেন্টেন্স দেখি, রাজু ইজ এ ব্যাড বয় এ থিপ। তাহলে রাজু দুখানা, রাজুর মধ্যে দুখানা গুণ আছে। কি কি গুণ, গুণ বা দোষ যেটাই বলো, দুটো, তার মধ্যে দুটো ব্যাপার রয়েছে। সে একজন ছেলে এবং সে একজন চোর। কীরকম ছেলে, বাজে ছেলে, ব্যাড বয়। তাহলে রাজু ইজ নট অনলি, নট অনলি, তাহলে রাজু ইজ নট অনলি এ ব্যাড বয় বাট অলসো, বাট অলসো, বাট অলসো এ থিপ। তার মানে সে শুধু খারাপ ছেলেই নয়, সে চোরও, মানে রাজু শুধু খারাপ ছেলে নয় চোরও। এইরকম যখন সেন্স আসবে, সেন্টেন্সের মধ্যে যখন এইরকম সেন্স পাবে, মানে যদি দুটো সেন্টেন্স এরকম থাকে, ধরো জয়নিং করতে দিল, তখনও তুমি এরকমভাবে নট অনলি বাট অলসো ইউজ করতে পারো। কি করে করবে, দুটো সেন্টেন্স তোমাকে এরকম দিতে পারে, রাজু ইজ এ ব্যাড বয়, রাজু ইজ এ থিপ, এরকম দুটো সেন্টেন্স দিল, তোমাকে জয়নিং করতে বললো, কি করবে, নট অনলি বাট অলসো ইউজ করবে। কখন এই সেন্সটা বুঝতে পারবে, এই যে বললাম, মানে এটা নয় ওটাও, মানে দুটো জিনিস রয়েছে, একজন ব্যক্তির মধ্যে দুখানা গুণ বা দোষ রয়েছে, তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। প্রথমটার সাথে নট অনলির সাথে প্রথম দোষ গুণটা এবং বাট অলসের সাথে পরের দোষ গুণটা আমরা বসাবো। নেক্সট দেখি, আই অল আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রি। তাহলে আই, এটা একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, আই মানে আমি, এবং এখানে কি দেখতে পাচ্ছি, অল আদার ইন্ডিয়ানস, এটাও আলাদা কিছু ব্যক্তিদের বোঝাচ্ছে, মানে একই টাইপ কিন্তু সেম। দেখো এখানে কিন্তু টাইপ সেম, দেখো নট অনলির পরে এই যে ব্যাড বয় এসছে, মানে এখানে থিপ এসছে, মানে ধরনটা একই টাইপের হবে, মানে নট অনলি বাট অলসোর পরে কিন্তু একই টাইপ বসবে, টাইপ কিন্তু আলাদা নয়। এখানেও তো দেখো এখানে একটা আই, আই আমাকে বোঝাচ্ছে এবং আমার মতোই আরও ভারতীয়। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে বসাবো কি, নট অনলি, নট অনলি, নট অনলি আই বাট অলসো, বাট অলসো, বাট অলসো অল আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রি। মানে দুটো সেন্টেন্স কীরকম দিতে পারে তোমাদের, আই লাভ, এই যে আই লাভ আওয়ার কান্ট্রি, অল এবং আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রিজ,
এরকম দুটো আলাদা সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা জুড়ে দিচ্ছি নট অনলি বাট অলসো দিয়ে। মানে নট অনলি আই মানে শুধু আমিই নয়, বাট অলসো আদার ইন্ডিয়ানস অন্যান্য ভারতীয়রাও ভালোবাসে নিজের দেশকে। তাহলে বুঝতে পারছো নট অনলি বাট অলসো আমরা ইউজ করছি। এখানে আর একটা জিনিস আমার বলার আছে, এই যে নট অনলি বাট অলসো, এখানে তুমি বাটের পর অলসো না দিলেও কিন্তু হবে। তুমি নট অনলি দিলে মানে রাজু ইজ নট অনলি এ ব্যাড বয়, বাট অলসো দেওয়ার প্রয়োজন নেই, বাট এ থিপ, এখানেও কিন্তু একই সেন্স বোঝাবে। এখানেও তুমি তাই করতে পারো, নট অনলি আই বাট অলসো দেওয়ার প্রয়োজন নেই, বাট অল আদার ইন্ডিয়ানস লাভ দেয়ার কান্ট্রিজ, একই কিন্তু সেন্স বোঝাবে। তাই বিভিন্ন সেন্টেন্সে আমরা এটাও পেতে পারি নট অনলির সাথে শুধু বাট রয়েছে, বাট অলসো দেয়নি, সেক্ষেত্রেও কিন্তু সেন্টেন্সটা একদম কারেক্ট হবে। আশা করি বোঝাতে পেরেছি নট অনলি বাট অলসো। চলো এবার নেক্সট দেখি, দ্য সেম, দ্য সেম অ্যাজ, এই যে পেয়ারটা কো রিলেটিভস কনজাংশন। দেখো দ্য সেম মানে পুরোপুরি একই রকম, অ্যাজ যেমনটা, মানে বাংলার সেন্সটা ঠিক এরকম, মানে পুরো এই রকম, যেমনটা এইরকম। দেখো সেন্টেন্স বলি তাহলে আরও ভালো বুঝতে পারো। আমরা যে কোনো সংজ্ঞা কিন্তু ওইরকমভাবে মুখস্থ করে কোনো লাভ নেই, আমরা সেন্টেন্স দিয়ে সেটাকে ইউজ করব, আরও বেশি ভালো বুঝতে পারবো। তাহলে দিস পেন দ্য সেম, এসটা বড় মাঝে ছোট হাতের করব আমরা, দিস ইজ দ্য সেম পেন অ্যাজ আই লস্ট দ্য আদার ডে, মানে কি এটা হচ্ছে সেই পেনটা যেটা আমি হারিয়েছিলাম, মানে অন্যদিন হারিয়েছিলাম। তার মানে তুমি বুঝতে পারছো এই যে দ্য সেম সেন্সটা কীরকম বোঝাচ্ছে, পুরো ওই রকমটাই যেমনটা। তাহলে ওই রকমটাই এটার জন্য কি আসলো, দ্য সেম, যেমনটা এটার জন্য অ্যাজ আসলো, বুঝতে পারছো। তাহলে দিস ইজ দ্য সেম পেন অ্যাজ আই লস্ট দ্য আদার ডে। চলো নেক্সট সেন্টেন্স দেখি, ইয়োর পেপার ইজ অফ দ্য সেম কাইন্ড, কি বসাবো আমরা, এই যে অ্যাজ মাইন। তাহলে ইয়োর পেপার ইজ অফ দ্য সেম মানে তোমার পেপারটা একদম সেম, একই টাইপের, সেম ধরনের, অ্যাজ মাইন যেমনটা আমার। তাহলে দ্য সেম একদম ওই রকম, মানে দ্য সেম পুরোপুরি একই রকম, যেমনটার জন্য অ্যাজ, যেমনটা মাইন মানে আমারটা, বোঝা গেল। মাইন পার্ট অফ স্পিচের কি সেটা তোমরা কিন্তু কমেন্ট করো, যারা পার্ট অফ স্পিচের ক্লাসগুলো পরপর করেছে তারা কিন্তু বলতে পারে মাইন পার্ট অফ স্পিচের কোথায় আসে। আচ্ছা, ইয়োর পেপার ইজ অফ দ্য সেম কাইন্ড অ্যাজ মাইন। নেক্সট দেখি, আদার দেন, এটাও আরেকটি কো রিলেটিভস কনজাংশন, আদার দেন সেন্সটা ঠিক কীরকম, আদার দেন। চলো দেখি সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। আই হ্যাভ নো ফ্রেন্ড ইউ, মানে আমার কোনো বন্ধু নেই, আবার ইউ মানে কি আমার কোনো বন্ধু নেই, শুধু তুমি আছো, মানে তুমি আমার একমাত্র বন্ধু, এছাড়া কিন্তু আমার আর কোনো বন্ধু নেই। এই রকম যে সেন্স বোঝাবে সেখানে আমরা কি বসাবো, প্রথমটার সাথে আদার বসাবো, OTHER, আদার ফ্রেন্ড, দেন THAN, দেন। এখানে কিন্তু দেন বসাবে না, দেন বসালে কিন্তু কাটা, দেন মানে পরেরটাকে বোঝায়, দেন কিন্তু নয়, দেন THAN। তাহলে আই হ্যাভ নো আদার ফ্রেন্ড দেন ইউ, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, আমার কোনো বন্ধু নেই, দেন ইউ মানে তুমি ছাড়া, মানে তুমি আমার একমাত্র বন্ধু। তো এইরকম সেন্সে আমরা আদার দেন বসাতে পারি। এরকম হাজারো সেন্টেন্স হয়, তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো কোথায় তোমরা আদার দেন বসাতে পারো। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখি, আই হ্যাভ সার্চ দিস, কি বসাবো, আই হ্যাভ আদার সার্চ অ্যাজ লিখছি কেন, দেন হবে তাই তো, দেন দিস। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ আদার সার্চ দেন দিস, মানে এটা ছাড়া আমার আরও শার্টস রয়েছে, মানে আরও শার্ট রয়েছে আমার, এটা ছাড়াও আরও শার্ট রয়েছে, জামা রয়েছে। তাহলে আদার শার্টস দেন দিস, দেন মানে এটা ছাড়াও। তাহলে আদার দেন মানে বুঝতে পারছো এখানে সেন্সটা কীরকম আসছে, আই হ্যাভ আদার শার্টস, আমার রয়েছে অন্য শার্টগুলো, দেন দিস এটা ছাড়াও। আচ্ছা, নেক্সট কোরিলেটিভ কনজাংশন, রেদার দেন।
রেদার দেন। চলো বোঝার চেষ্টা করি রেদার দেন কোথায় বসে। এই রেদার দেন কিন্তু এখানে যে কোনো সেন্টেন্সে এই যে বরং, বয়শূন্যর অন্বেষর, বরং তবুও, এটা বোঝাতে কিন্তু আসে, বরং তবুও। সেটা কীরকম? এইরকম তো আমরা মুখস্থ করবো না, আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝবো। হি উড রেদার, হি উড রেদার, রেদার ডাই অফ স্টারভেশন দেন বেগ। তাহলে সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে? হি উড রেদার ডাই, সে বরং মরে যাবে, অফ স্টারভেশন মানে না খেতে পেয়ে আর কি, অনাহারে, দেন বেগ। তাহলে দেন বেগ এইটুকু কথার মধ্যে অনেকটা অর্থ লুকিয়ে আছে। মানে ভিক্ষা তবুও সে করবে না, মানে সে না খেতে পেয়ে মারা যাবে, অনাহারে মারা যাবে, কিন্তু তবুও সে ভিক্ষা করবে না। তাহলে যে দেন বেগের মধ্যে দিয়ে কত বড় একটা কথা লুকিয়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মানে বরং সে করবে না তবুও, বরং তবুও এই সেন্স আসছে, হি উড রেদার ডাই অফ স্টারভেশন দেন বেগ। আচ্ছা নেক্সট দেখি, উই হ্যাড ডাই এভার টেল এ লাই, মানে মরে যাব তবুও মিথ্যে কথা বলবো না। মানে কি বলছে, আমরা মরে যেতে পারি তবুও, মানে আমরা বরং মরে যেতে পারি তবুও আমরা মিথ্যে কথা বলবো না। তাহলে সেখানে আমরা কি বসাবো? রেদার, RATHER, রেদার। উই হ্যাড রেদার ডাই দেন এভার টেল এ লাই, বরং মরে যাব তবুও মিথ্যা কথা বলবো না। উই হ্যাড রেদার ডাই দেন এভার টেল এ লাই। পরের সেন্টেন্স দেখি, সো অ্যাজ, এটা কিন্তু অতটাও ততটাও এরকম সেন্স বোঝায়। সেন্টেন্স দেখো, রাহুল ইজ নট সো ডিলিজেন্ট অ্যাজ রাজ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? রাহুল অতটাও ডিলিজেন্ট নয়, মানে পরিশ্রমী নয়, যতটা রাজ পরিশ্রমী। এই যে অ্যাজ রাজ, এটার মধ্যে কত বড় লাইনটা ঢুকে আছে দেখো, যতটা রাজ পরিশ্রম করে, এই পুরো কথাটা রয়েছে অ্যাজ রাজের মধ্যে দিয়ে। মানে রাহুল অতটাও পরিশ্রমী নয় যতটা রাজ পরিশ্রমী। বুঝতে পেরেছ? তাহলে সো অ্যাজ মানে অতটাও নয় যতটা, মানে অতটাও সে নয় যতটা তুমি দেখাচ্ছ, এই অতটাও যতটা এইরকম ক্ষেত্রে আমরা সো অ্যাজ ইউজ করব। দ্য ফিল্ম ওয়াজ নট গুড আই থট ইট টু বি, মানে আমি যতটা ভেবেছিলাম ততটা ভালো কিন্তু সিনেমাটা নয়, মানে ততটাও নয় যতটা আমি ভেবেছিলাম। তাহলে কি বসাবো? প্রথমে আমরা সো বসাবো, সো গুড অ্যাজ, সো অ্যাজ। তাহলে দ্য ফিল্ম ওয়াজ নট সো গুড, খুব মানে অতটাও ভালো, এই নট আছে তাই অতটাও ভালো নয়, নট সো গুড, অতটাও ভালো নয়, অ্যাজ আই থট ইট টু বি, যতটা আমি ভেবেছিলাম, মানে আমি ভেবেছিলাম খুব ভালো কিন্তু ততটা ভালো নয়। তাহলে ততটাও নয় যতটা ভেবেছি, এই রকম সেন্সে আমরা সো অ্যাজ বসাতে পারি। তুমি এতটা দুর্বল যে তুমি হাঁটতে পারছো না, তুমি যেই মাত্র বিদ্যালয়ে আসলে বা প্রাইভেটে আসলে সেই মাত্র বৃষ্টি নেমে গেল, তোমাকে দেখে যতটা বোকা মনে হয় তুমি কিন্তু ততটাও নও। তোমাকে বলছি না, তোমাকেই বলছি। দেখো এই যে বাংলায় যে কথাগুলো আমরা বললাম, বাংলায় যে কথাগুলো বললাম, এগুলোর আজকে আমরা ইংলিশে সেন্টেন্স কী করে গঠন হয় সেটা দেখব। মানে বাংলায় আমরা এই সমস্ত কথাগুলো বলি না যে তোমাকে যতটা খারাপ মনে হয় তুমি ততটাও খারাপ নাও, বা তুমি যতটা ভালো পড়াশোনা করো বলে মনে হয় ততটাও পড়াশোনা তুমি করো না, তুমি খুব দুর্বল যে তুমি হাঁটতে পারছো না। এই যে বাংলায় যে বিভিন্ন সেন্সগুলো, ইংলিশে তাহলে আমরা সেন্টেন্স কী করে করব? আমরা তো জানি ইংলিশে সেন্টেন্সের সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো, কিন্তু এরকম কিছু সেন্টেন্স থাকে যেগুলো কনজাংশন বা কনজাংশন দিয়ে যুক্ত করতে হয়, তাই না? এই যে কনজাংশন দিয়ে আমাদেরকে যুক্ত করতে হয় এবং সেন্টেন্সটা হয়ে যায় বড়, সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে সঠিক সেন্স ইউজ করতে পারি সেইটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো বাংলায় আমরা যে সেন্সটা পাই যত তত, সেক্ষেত্রে আমরা ইংলিশে সাচ অ্যাজ এই কনজাংশনটা ইউজ করব। বাংলায় যেটা পাই খুব, যে মানে আমার খুব অসুস্থ লাগছে যে আমি হাঁটতেই পারছি না বা যেতেই পারছি না, এই যে খুব, তারপর যে সেন্সটা আসে সেক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করব।
আর আরেকটা যেটা রয়েছে, তুমি যেই মাত্র কোনো একটা কিছু করলে সেই মাত্র একটা কিছু হয়ে গেল, এই যে মাত্রই যে সেন্স আসে, সেক্ষেত্রে আমরা মানে কোনো কিছু হওয়া মাত্রই আর একটা কিছু হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, নো সুনার দ্যান ইউজ করতে পারি, হার্ডলি তার সাথে বিফোর অথবা হোয়েন ইউজ করতে পারি, স্কার্সলি তার সাথে হোয়েন ইউজ করতে পারি। এবং এগুলো কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব খুব সুন্দরভাবে একদম বিস্তারিতভাবে বলবো। দেখো, প্রথম আমরা যেটা করব, যত তত বাংলায় যে সেন্সটা আসে। দেখো, জয়তি ইজ নট এ ফুল, হি সিমস টু বি। কনজাংশনের কাজ কি, সেন্টেন্সগুলোকে জুড়ে দেওয়া। তাহলে আমি প্রথমে যদি এটাকে এরমভাবে করি যে সাচ, SUCH, সাচ, জয়তি ইজ নট সাচ এ ফুল অ্যাজ হি সিমস টু বি। জয়তি অতটাও বোকা নয়, ফুল মানে বোকা, অতটাও বোকা নয় যতটা দেখে মনে হয়। সাচ অ্যাজ, যতটা মানে ততটাও নয় যতটা দেখে মনে হয়। এই ততটার ক্ষেত্রে ততর জন্য আমরা সাচ বসাবো, আর যতর জন্য আমরা অ্যাজ বসাবো। আমরা এরকমভাবে মুখস্থ করব না, আমরা এইভাবে প্র্যাকটিস করব, জিনিসগুলো খুব সহজে বুঝে যাব। তার আগে আমি তোমাদেরকে মেন বিষয়টা বলে দিই, স্ট্রাকচার। আমরা কোন স্ট্রাকচারটা ইউজ করতে পারি, আমি সুন্দরভাবে স্ট্রাকচার আমি নিজের মতো তৈরি করেছি। তোমরা যখন সেন্টেন্সটা তৈরি করবে, এই যত তত সেন্স দিয়ে বা তত যত সেন্স দিয়ে কিভাবে আমাদের স্ট্রাকচারটা হবে, সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা বুঝতে পারি, সেন্টেন্স তো কি সহজে গঠন করে দেবো। দেখো, এই সমস্ত ক্ষেত্রে যেখানে তুমি সাচ অ্যাজ ইউজ করতে পারো অথবা সো দ্যাট ইউজ করতে পারো, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমি বলছি স্ট্রাকচারটা, সাচ অ্যাজ, সো দ্যাট, সেক্ষেত্রে তুমি সবার আগে কি বসাবে, সাবজেক্ট। তুমি যে সেন্টেন্সটা লিখছো তার সাবজেক্ট সবার আগে প্রয়োজন, তারপরে কি প্রয়োজন, তারপরে ভার্ব। তাহলে তুমি একটা সেন্টেন্স যখন তৈরি করবে এরকমভাবে কনজাংশন ইউজ করে, তুমি সবার প্রথমে সাবজেক্ট বসাবে, যে কর্তা যে কাজ করছে সাবজেক্ট বসাবে, তারপরে ভার্ব। তারপর তুমি কি করবে, সাচ অথবা সো যে কোনো একটা ইউজ করবে, তুমি সেন্টেন্সের সেন্স অনুযায়ী সেটা ইউজ করবে, সাচ বা সো। তারপরে তুমি কি ব্যবহার করবে, অবজেক্ট। কোনো একটা অবজেক্ট আসবে, যেমন আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত আমি কি খাই, ভাত খাচ্ছি, ভাত অবজেক্ট। ঠিক সেরকম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সাচ অথবা সো, তারপর আমরা অবজেক্ট বসাবো, যে অবজেক্টের বিষয়ে এখানে কথা বলা হচ্ছে। ঠিক তারপরে আমরা অ্যাজ অথবা দ্যাট। অ্যাজ অথবা দ্যাট মানে তুমি যদি সাচ বসাও তার সাথে তুমি অ্যাজ এই পেয়ারটা ইউজ করবে, তুমি যদি সো বসাও তার সাথে দ্যাট এই পেয়ারটা ইউজ করবে। এবং তারপরে তুমি কি বসাবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাদবাকি অংশ। দেখো, ভার্ব মানে দুরকম ভার্ব তো হতেই পারে, প্রথমে হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব। আমি সেরকমভাবে বসিনি, ওটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে। কিছু সেন্টেন্সে শুধু মেন ভার্ব দিয়েই হয়ে যায়, কিছু সেন্টেন্সে না আগে একটা হেল্পিং ভার্ব দরকার হয়, তারপর মেন ভার্ব হয়। সেটা তোমাকে সেন্টেন্স তৈরি করতে করতে বুঝতে হবে, গ্রামারের সমস্ত জিনিস ভালো মতো বুঝলে তুমি সেন্টেন্স গঠন করতে পারবে। তখন তুমি নিজেই বুঝে যাবে কোথায় আমি হেল্পিং ভার্ব বসাবো, কোথায় মেইন ভার্ব। তাও কিছু কিছু সেন্টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব কিন্তু মেইন ভার্বের মতনও কাজ করে, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং সেন্টেন্সগুলো দেখতে হবে। তাহলে আমাদের স্ট্রাকচার আমরা বুঝে গেলাম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে আমি সাচ দিয়ে যেহেতু দেখছি, তাহলে সেন্টেন্সটা দেখি। প্রথমে আমি কি বসালাম, সাবজেক্ট, তারপর কি ভার্ব। এই দেখো ভার্ব এখানে ইজ কিন্তু এখানে মেন ভার্বের মতো কাজ করছে, তাহলে ইজ বসালাম। এবার যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই ইজ নট বসলো, সেটার জন্য কোনো অসুবিধা নেই। তারপর আমি কি বসাবো, সাচ, এই যে সাচ বসলো। তারপরে অবজেক্টটা কি, এ ফুল, বোকা বলা হচ্ছে, জয়তি ইজ এ ফুল, এই যে বোকা বলা হচ্ছে, তাহলে জয়তি ইজ নট সাচ এ ফুল, তাহলে ফুল হয়ে গেল অবজেক্ট। তারপর আমরা এই যে অ্যাজ এই পেয়ারটা, কারণ সাচের সাথে কিন্তু সবসময় অ্যাজ বসে, তাহলে অ্যাজ বসাবো। তারপরে কি বসাবো, সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট দেখেছো। তারপর এখানে ভার্ব কি আছে, সিমস। তারপরে বাদ বাকি অংশ, তোমার প্রেপোজিশন থাকতে পারে বা বাদ একটা সেন্টেন্সের যাবতীয় যা থাকে সেগুলো তুমি তারপরে লিখবে। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু তোমাকে নোট করতে হবে, তুমি একদম সেন্টেন্স খুব সহজে করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো। দেখো, এই ভার্বের ক্ষেত্রে এখানে এরকম থাকতে পারে, হেল্পিং ভার্ব, তারপর মেন ভার্ব, অসুবিধা নেই। নেক্সট সেন্টেন্স দেখি, রূপম ইজ নট, কি বসাবো আমরা, আগে সেন্টেন্সটা দেখি। রূপম ইজ নট এ ক্লেভার বয়, ইউ টেক হিম টু বি। তাহলে সেন্টেন্সটাকে আমরা জুড়বো কনজাংশন দিয়ে। প্রথমে কি বসাবো, সাচ, SUCH, সাচ,
such a clever boy as you take him to be। তাহলে রূপম ইজ নট সাচ এ ক্লেভার বয় অ্যাজ ইউ টেক হিম টু বি, মানে রূপম কিন্তু অতটাও চালাক নয় যতটা তুমি মনে করো। মানে রূপম কিন্তু আমরা যতটা মনে করছি রূপম খুব চালাক, কিন্তু ওর বিভিন্ন কার্যক্রম দেখে আমার মনে হলো না ও অতটাও তো চালাক নয়, চালাক হলে তো এই কাজটা করে ফেলতো। তাহলে সেই ক্ষেত্রে সেই সেন্সে আমরা সাচ অ্যাজ ইউজ করব। এখানেও একই রকম স্ট্রাকচার দেখো, রূপম সাবজেক্ট, তারপর ইজ ভার্ব, তারপরে এই যে সাচ চলে আসলো, তারপরে এই যে অবজেক্ট চলে আসলো, তারপরে এই যে এই পুরোটা এ ক্লেভার বয় পুরোটা এখানে অবজেক্ট, তারপর অ্যাজ আসলো, তারপর আবার সাবজেক্ট আসলো, তারপর ভার্ব আসলো, তারপর বাদবাকি অংশ আসলো। স্ট্রাকচার বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবার আমরা সাচ অ্যাজ বুঝতে পেরেছি কীরকম, বাংলা সেন্সটা কীরকমটা হয়, ততটাও নয় যতটা মনে হয়। নেক্সট এবার আমরা দেখব সো দ্যাট। সো দ্যাট মানে খুব, সো মানে খুব, এই যে সেন্সটা কীরকম হবে, খুব যে। দেখো আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে করি, হি ইজ সো উইক দ্যাট, এই যে দ্যাট বসিয়ে দিয়েছি আমি, দেখেছো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তোমাকে এরকমভাবে সেন্টেন্সে দিতে পারে, বা এই দ্যাটের সাথে সো না দিয়ে অন্য কিছু দিতে পারে, বা সো এর পর দ্যাট দেয়নি অন্য কিছু দিতে পারে। তোমাকে সেই এররটা ফাইন্ড করে নিজেকে সুন্দরভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে খুব মানে দুর্বল যে সে হাঁটতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করলাম। আমাদের স্ট্রাকচারটা দেখে নিই, স্ট্রাকচার মিলছে কিনা। এই যে সাবজেক্ট, এই যে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে ভার্ব পেয়ে গেলাম, তারপর সো ইউজ করলাম, তারপরে কি বসাবো, দুর্বল, এখানে দুর্বল হচ্ছে এখানে অবজেক্টের মতো কাজ করছে, তারপরে এই যে দ্যাট বসালাম, তারপরে এই যে সাবজেক্ট, তারপরে এই যে ক্যান নট, এই ক্যান নট ওয়াক, এই যে ওয়াক হচ্ছে ভার্ব, ওয়াক ভার্ব, যেহেতু নেগেটিভ তাই ক্যান নট করা হলো। ক্যান এখানে হেল্পিং ভার্বের মতো কাজ করছে, ওয়াক এখানে মেইন ভার্বের মতো কাজ করছে। আমি বলেছি ভার্ব মানে দুরকম ভার্ব হতে পারে, আবার একরকম ভার্ব হতে পারে, এবং মেনলি স্ট্রাকচারটাকে বুঝতে হবে, সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে এই সেন্টেন্সটা তোমরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে হয়েছে, ভালো করে দেখে নাও, নোট করে নাও। এই সেন্টেন্সটা কিন্তু অন্য সেন্সেও অন্যরকমভাবেও কিন্তু এই সেন্টেন্সগুলোকে কিন্তু জয়নিংয়ের মতো করা যায়। যেমন এই সেন্টেন্সটা এরকমভাবে করতে পারি, হি ইজ টু উইক টু ওয়াক, এটার মধ্যে দিয়েও কিন্তু এই অর্থটাই কিন্তু লুকিয়ে থাকে, সে খুব দুর্বল যে হাঁটতে পারছে না। সেখানে কিন্তু টি ডবল ও, টু, তারপর উইক, তারপর টু ওয়াক, এটার কিন্তু সেন্স একই রকম, সো দ্যাট একই রকম সেন্স কিন্তু কাজ করছে। আচ্ছা, ওগুলো আমাদের এখন অত কিছু বুঝে প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন আমরা স্ট্রাকচারটা লিখে নিয়েছি, স্ট্রাকচারটা বুঝে গেছি। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যখন দেখবো বাংলায় ঠিক এরকম সেন্স আসছে, তখন ট্রান্সলেশন ঠিক এভাবে করতে পারি। অথবা সেন্টেন্সে যদি দেখি এরকম সেন্স রয়েছে কিন্তু ঠিকঠাক পেয়ার দেয়নি, সাচকে বসিয়েছে দেখা গেলো সাবজেক্টের পর, ঠিক আছে, বা সাবজেক্টের পর এখানে স্ট্রাকচার তৈরি করে সাচ দেওয়া নেই, এখানে অন্য কিছু দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এরর ফাইন্ড করে ফেলবো খুব সহজেই। এবার আমরা দেখব এই নো সুনার, হার্ডলি, স্কার্সলি, এই কনজাংশনগুলো কোথায় কিভাবে বসে। বাংলায় সেন্সটা কেমন হবে, মাত্রই হয়ে গেল, মানে যেই মাত্র আমি গেলাম সেই মাত্র এটা ঘটলো। এই যে মাত্রই যাওয়া, মানে এই মুহূর্তে যাওয়া মাত্রই যে একটা কিছু ঘটে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো ব্যবহার করব। এবং পেয়ারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দেখো নো সুনারের সাথে কিন্তু দেন বসবে, নো সুনারের সাথে কিন্তু হোয়েন বসালে হবে না, কেটে দেবে। এভাবে কিন্তু পরীক্ষার সময় এরর আসে, যে নো সুনারের সাথে হোয়েন দিয়ে দিল, তোমাকে হোয়েনটা বাদ দিয়ে কি বসাতে হবে, দেন বসাতে হবে। তা পেয়ারগুলো মনে রাখতে হবে, নো সুনার দেন। হার্ডলির সাথে তুমি বিফোর বসাতে পারো, অথবা হার্ডলির সাথে তুমি হোয়েন বসাতে পারো, স্কার্সলির সাথেও তুমি হোয়েন বসাতে পারো। দেখো এগুলো কিন্তু সবই একই রকম সেন্সে কাজ করে, তুমি একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। যেরকম নো সুনার হ্যাড আই স্টার্টেড দেন ইট বিগ্যান টু রেইন, যেই মুহূর্তে আমি শুরু করেছিলাম সেই মুহূর্তে বৃষ্টি নেমে গেল। এখানে তুমি হার্ডলি বসাও, হার্ডলি হ্যাড আই স্টার্টেড, তারপরে কি বসাবো, হোয়েন ইট বিগ্যান টু রেইন। তুমি স্কার্সলি বসাও, স্কার্সলি হ্যাড আই স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেইন। তাহলে আমি যে কোনো একটা কিন্তু কনজাংশন আমরা তুলতে পারি, কিন্তু তার পেয়ারটাকে কিন্তু সাথে নিয়ে। প্রথম যে কনজাংশনটা থাকবে সেটা প্রথমে, তারপরে দ্বিতীয়টা দ্বিতীয়তে। এবং স্ট্রাকচারটা আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো এই যে আমি স্ট্রাকচার নিয়ে এসেছি, স্ট্রাকচারটা ঠিক কেমন হতে পারে এই ধরনের সেন্সে যখন আমরা জিনিসগুলো করব সেন্টেন্সে। দেখো আমরা কি করব, নো সুনার, হার্ডলি বা স্কার্সলি, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাবো, তাই তো।
সেন্স যদি এরকম হয়, তারপর কি বসাবো, অক্সিলারি ভার্বটা বসাবো। অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, কোনো একটা হেল্পিং ভার্ব থাকবে। তারপরে কি করব, সাবজেক্ট বসাবো। কি বসাবো, সাবজেক্ট। তারপরে মেইন ভার্ব। মেইন ভার্ব, কেন মেইন ভার্ব কথাটা বলছি, কারণ অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে সেটা তো মেইন ভার্বই বসবে, তাই অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তারপর কি করব, অবজেক্ট বসাবো। তাহলে প্রথম আমরা কি বুঝলাম, আবার বুঝে নিই। এই তিনটের মধ্যে যে কোনো একটা নেব, তারপর অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্বটাকে বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্ট বসাবো। তারপরে এই জিনিসগুলো, যে পেয়ারের যে বাদবাকি যে অংশ, আমি যদি নো সুনার নিই তাহলে দেন বসাবো, আমি যদি হার্ডলি নিই তাহলে বিফোর অথবা হোয়েন বসাবো, আর যদি স্কার্সলি নিই তাহলে হোয়েন বসাবো। বুঝতে পেরেছো? এইটা বসানো হয়ে গেল। তারপরে আমি কি বসাবো, এই যে সাবজেক্ট। তারপরে আবার পরের আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে, কনজাংশন মানেই তো দুটো সেন্টেন্সকে জুড়ে দিতে পারে, তাই না? তাহলে তারপর আবার সাবজেক্ট আসবে, তারপর আবার ভার্ব বসবে। সেই ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব এরকমটাও হতে পারে, বা শুধু একটা ভার্ব হতে পারে। ভার্ব তো যেরকম মানে একটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে, হেল্পিং ভার্ব প্লাস ভার্ব অথবা মেইন ভার্ব। অনেক সময় হেল্পিং ভার্বও মেইন ভার্বের মতো কাজ করে, সেটা কিন্তু সেন্টেন্সের ওপর আমাদের বুঝতে হবে। সাবজেক্ট, তারপরে ভার্ব, সেই ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বও থাকতে পারে, বা শুধু মেইন ভার্বও থাকতে পারে, বা শুধু হেল্পিং ভার্ব মেইন ভার্বের মতো কাজ করতে পারে। এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর রিমেনিং, এই যে আর লিখেছি, আর মানে রিমেনিং মানে বাদ বাকি যে অংশগুলো সেন্টেন্সে থাকছে সেইগুলো। দেখি আমরা এখানে প্রথমে নো সুনার বসাই। নো সুনার, নো সুনার, নো সুনার হ্যাড আই স্টার্টেড দেন ইট বিগ্যান টু রেইন। যেই মুহূর্তে শুরু করেছিলাম সেই মুহূর্তে বৃষ্টি নেমে গিয়েছিল, তাই তো? তারপরে কি বলতে পারি, আমি এবার হার্ডলি দিয়ে দেখি। হার্ডলি দিয়ে পরের সেন্টেন্সটাকে, হার্ডলি, HARDLY, হার্ডলি। হার্ডলি হ্যাড রাজ লেফট, হার্ডলির সাথে কি বসবে, হোয়েন, WHEN, হোয়েন। হোয়েন হিজ ফ্রেন্ড কেম, মানে হার্ডলি হ্যাড রাজ লেফট, যেই মুহূর্তে রাজ বেরোলো, হোয়েন তখনই, হিজ ফ্রেন্ড কেম তখনই তার বন্ধু চলে এসেছিল। মানে বেরোবে সেই মুহূর্তেই তার বন্ধু কিন্তু চলে এসেছিল। মানে বেরোলো মানে বেরিয়েও হয়তো গেছে, মানে এগিয়েও হয়তো কিছুটা গেছে, সেই মুহূর্তে বন্ধু চলে আসলো। কিন্তু সেন্সটা হচ্ছে যেই মুহূর্তে একটা জিনিস শেষ হলো তারপরে আর একটা জিনিস শুরু হচ্ছে, সেই সেন্সে আমরা কিন্তু এগুলো বসাবো। তুমি হার্ডলির জায়গায় এখানে স্কার্সলিও বসাতে পারো, স্কেয়ার্সলি। স্কেয়ার্সলি হ্যাড রাজ লেফট, তার সাথে কি বসাবে, হোয়েন। হোয়েন হিজ ফ্রেন্ড কেম। কখনো ভুল করে নো সুনারের সাথে হোয়েন বসাবে না, বারবার বলছি। নো সুনারের সাথে হোয়েন বসালে কিন্তু সেন্টেন্স কাটা। ওরা কিন্তু এভাবেই পরীক্ষার সময় এরর দেয়। নো সুনারের সাথে হোয়েন কেটে দিয়ে আমরা কি করব, দেন বসাবো। ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আমরা জিনিসগুলো করতে পারি। এই সেন্টেন্সেও কিন্তু তাই করতে পারতাম, এখানেও হার্ডলি বসাতে পারতাম। হার্ডলি হ্যাড আই স্টার্টেড, যেই মুহূর্তে আমি শুরু করেছিলাম, হার্ডলির সাথে কি বসাবো, হোয়েন। হোয়েন ইট বিগ্যান টু রেইন। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা সেন্টেন্সে যখন এরকম সেন্স আসবে সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। আর আমি বিস্তারিত ক্লাসটা করব না। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্টে কমেন্ট করো, সেখানে আমাকে বলো, আমি সেই জায়গাটা তোমাকে বুঝিয়ে দেবো। আর তোমরা যারা নোট করছো আমার কাছে, যারা পড়ো, তোমরা তো খাতায় জিনিসগুলো লিখে নিয়ে আসবে এবং খাতায় সেই অংশটা দাগিয়ে নিয়ে আসবে, আমি সেই জায়গাটা বুঝিয়ে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। খাতায় জিনিসটা নোট করে নাও, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু নোট করে নাও, দরকার হলে স্ক্রিনশট করে নাও, এবং কোথাও সমস্যা থাকলে আমাকে কিন্তু বলতে হবে। আশা করি ক্লাসটা ভালো হয়েছে, তোমাদের মানে বোধগম্য হয়েছে। কোথাও সমস্যা হলে কমেন্ট করো। দেখো অনেক কিছু শিখেছি, কনজাংশন কীভাবে সেন্টেন্সকে জুড়ছে, কীভাবে ওয়ার্ডকে জুড়ছে, কীভাবে নাউনকে, কীভাবে ফ্রেজকে জুড়ছে। জোড়ার কাজ হচ্ছে কনজাংশনের, কিন্তু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। দেখো অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াইল, এই যে কনজাংশনগুলো, তাই না, এই যে কনজাংশনগুলোর ইউজ আমি দেখিয়েছি আগের ক্লাসগুলোতে, সেক্ষেত্রে আমরা আনটিল কিন্তু এইগুলোর জায়গায় কখনো ব্যবহার করতে পারবো না। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় বা সেন্টেন্সে অনেক সময় এরার কারেকশানে এই জিনিসটা দিয়ে দেয় যে এই জিনিসগুলোর জায়গায় আনটিল দিয়ে দেয়, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আনটিল কিন্তু সময় মানে টাইমের ক্ষেত্রে বসে, টাইমের আগে, বিফোর টাইম মানে টাইম বিফোর, টাইমের আগে কিন্তু আনটিল আমরা বসাবো টাইমের ক্ষেত্রে। সেন্টেন্সগুলো দেখি, দেখো আমি তোমাদের সামনে একটা সেন্টেন্স এনেছি, আনটিল ইউ আর অনেস্ট ইউ নিড নট ফেয়ার। মানে তুমি যেহেতু অনেস্ট সেহেতু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি তো চুরি করোনি, তুমি তো ডাকাতি করোনি, তুমি তো অনেস্ট, সেক্ষেত্রে তোমার ভয় পাওয়ার কারণ নেই। সেক্ষেত্রে আমরা অনেক সময় আনটিল ব্যবহার করি, আনটিল ওয়ার্ডটা কিন্তু দিয়ে দেয়, আনটিল কিন্তু ব্যবহার করা যাবে না। চলো দেখি তাহলে কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো। দেখো
সেন্টেন্সে আমরা এই কনজাংশনগুলো দেখতে পাই অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াইল। এই যে কনজাংশনগুলো, এগুলোর সেন্সটা কিন্তু অনেকটা আনটিলের মতো, এই আনটিল, যার জন্য আমরা সেন্টেন্সে অনেক জায়গায় ভুল করে এগুলোর জায়গায় আনটিল বসিয়ে দিই, অথবা এরার কারেকশানে এরকমটা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আনটিল বসালে ভুল হয়ে যাবে। সেন্টেন্সগুলো তোমাদের সামনে এনেছি, সেন্টেন্সগুলো দেখলে বুঝতে পারবে, কারণ আনটিল কিন্তু সময়ের ক্ষেত্রে বসে, সময়। সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা ভালো মতো বুঝবো। দেখো এখানে যদি আমি আনটিল বসাই, আনটিল, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? সেন্স অনেকটা একই রকম। দেখো, আনটিল ইউ আর অনেস্ট ইউ নিড নট ফেয়ার। যেহেতু তুমি অনেস্ট, তাই তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এইরকম সেন্সে আমরা আনটিল কিন্তু অনেক সময় ইউজ করি, আনটিল ইউ আর অনেস্ট, কিন্তু আনটিল ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু কোনো সময় বোঝাচ্ছে না, সময়ের আগে এরকমটা কিন্তু সেন্স নেই, সেক্ষেত্রে আমরা আনটিল ব্যবহার করব না। তাহলে কি বসাবো এখানে? আমরা অ্যাজ লং অ্যাজ বসাবো, অ্যাজ লং অ্যাজ। তাহলে সেন্টেন্সের সেন্স কি দাঁড়াচ্ছে? অ্যাজ লং অ্যাজ ইউ আর অনেস্ট ইউ নিড নট ফেয়ার। তুমি অনেস্ট হওয়ার জন্য তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা অ্যাজ লং অ্যাজ ইউজ করবো, এখানে কিন্তু কোনো সময়কে বোঝাচ্ছে না। আচ্ছা, এইরকমভাবে আমরা কিন্তু অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াইল, এগুলো কিন্তু যেখানে বসে সেই সব সেন্টেন্সে কিন্তু আমরা আনটিল বসাবো না। দেখো এই সেন্টেন্সটাকে তোমরা একটু ফলো করো, ইউ মাস্ট ওয়েট আনটিল ইট রেইন। তাহলে এখানে কিন্তু আনটিল কিন্তু বসবে না, আনটিল কিন্তু রং হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বসাবো আনটিলের জায়গায়? আনটিলের জায়গায় কি বসানো যায় একটু ভাবো নিজেরা। আনটিলের জায়গায় আমরা হোয়াইল বসাবো। এখানে কিন্তু হোয়াইলের সেন্স রয়েছে, এখানে কিন্তু কোনো সময় বোঝাচ্ছে না, কেন? সময়ের আগে, কোনো টাইমের আগে কিন্তু সেন্স নেই, তাই কিন্তু আমরা এখানে সেন্টেন্সের বাংলা মানেটা কি? যে ইউ মাস্ট ওয়েট, তোমার অবশ্যই অপেক্ষা করা উচিত, হোয়াইল ইট রেইন, যখন বৃষ্টি হয়, মানে বৃষ্টির সময় তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। বৃষ্টি হচ্ছে, তার মানে তোমাকে অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু কোনো সময়ের আগে সেন্স নেই, তাই আমরা এখানে কিন্তু হোয়াইল ইউজ করব, আনটিল কিন্তু ইউজ করব না। আনটিল ইউজ করলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। সেগুলো আমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে করতে সব বুঝে যাব। দেখো এরপর আমাদের দ্বিতীয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিছু প্রেপোজিশন আছে যারা কনজাংশনের মতো কাজ করে সেন্টেন্সে, ঠিক আছে? সেটা কিন্তু একদম সেন্টেন্স জুড়ে দেওয়ার কাজ করছে, দুটো সেন্টেন্স, দুটো ফ্রেজ, দুটো নাউন বা দুটো সাবজেক্টকে জুড়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিছু প্রেপোজিশনের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখো উইথ, এই যে দেখতে পাচ্ছ, উইথ অল ইউর ফল্টস হি লাভস ইউ, মানে তোমার সমস্ত ফল্টস থাকা সত্ত্বেও সে কিন্তু তোমাকে ভালোবাসে। তাহলে এই যে ব্যাপারটা, এখানে কিন্তু উইথ মানে তোমার বিভিন্ন ফল্ট, ভুলের সাথেও কিন্তু সে তোমাকে ভালোবাসছে। তা উইথ এটা কিন্তু এখানে প্রেপোজিশন, মানে ভুলগুলি তোমার সাথে রয়েছে তবুও কিন্তু সে তোমাকে ভালোবাসছে। তো আমরা উইথ ইউজ করলাম এবং এই যে দুটো সেন্টেন্সকে জুড়ে দিলাম, এবং উইথ কিন্তু এখানে প্রেপোজিশন, তাই প্রেপোজিশনও কিন্তু কনজাংশনের মতো কাজ করে। নেক্সট একটা দেখি যে বাট ফর, এ দেখো বাট ফর এটাও কিন্তু প্রেপোজিশন, বাট প্রেপোজিশন, ফর প্রেপোজিশন। দেখো বাট ফর মাই হেল্প রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, তার মানে কি আমার হেল্প কিন্তু রাজু পেয়েছে। মানে সেন্স দেখো, ইংলিশের সেন্সটা দেখো, সমস্ত কিছু কিন্তু ওই রকম ভেঙে ভেঙে বোঝাতে হয় না। যারা ইংলিশ জিনিসটা নিয়ে রিডিং করে বা বারবার প্র্যাকটিস করে তাদের কিন্তু সেন্সের মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায় কি বলতে চাইছে। এই যে বাট ফর মাই হেল্প রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, মানে আমার হেল্প যদি রাজু না পেতো তাহলে কিন্তু আজ বিপদে সে পড়তো। তাহলে বাট ফর মাই হেল্প মানে এইটুকুর মধ্যে কি লুকিয়ে রয়েছে? আমার হেল্প না পেলে, আমার হেল্প ছাড়া রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, রাজু ডেঞ্জারের মধ্যে পড়ে যেত। যেহেতু আমার হেল্প পেয়েছে তাই রাজু কোনো ডেঞ্জারে পড়েনি, কোনো বিপদে পড়েনি। তাহলে বাট ফর মাই হেল্প, এই যে প্রেপোজিশন কিন্তু এখানে ইউজ হলো এবং এটা কিন্তু কনজাংশনের মতো কাজ করলো। তাই আমাদের বুঝতে হবে কিছু এমন সেন্টেন্সের সেন্সও আসবে যেখানে প্রেপোজিশন আসবে এবং সেটা কনজাংশনের মতো কাজ করবে, সেটাকেও কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমরা কিন্তু ওই রকমভাবে মূর্খের মতো পড়াশোনা করব না, এটা প্রেপোজিশন মানে এটা এখানেই বসে ওটা ওখানে, এরকম না। ইংলিশ টোটালি সেন্সের ওপর কাজ করে। দেখো এবার আমাদের বাংলা বাক্যের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দুদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা পাঠাবো, তাহলে দুদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা পাঠাবো। দেখো এখানে কি তুমি কোনো কনজাংশন পাচ্ছ? কনজাংশন পেয়েছো? দেখো তো, কনজাংশন মানে বাংলায় কি বলে? অব্যয়। এর মধ্যে তুমি কোনো অব্যয় পেয়েছো? এবং, কিন্তু, অথবা এইসব কিছু পাচ্ছ? দেখো তো,
দুদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা দেব। কোথায় তুমি এখানে অব্যয় খুঁজে পাচ্ছ? বাংলায় তাহলে এমন কোনো সেন্টেন্স থাকে, আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, বাংলার এমন কিছু সেন্টেন্স থাকে যেখানে কোনো অব্যয় থাকে না, কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করার সময় আমরা কিন্তু অব্যয় তো না, সরি, ইংলিশে যেটাকে বলে কনজাংশন ইউজ করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন কিছু সেন্টেন্স থাকে, যেমন দেখো এই সেন্টেন্সটাকে আমি যখন ট্রান্সলেট করব, আই শ্যাল সেন্ড ইউ দ্য মানি ইন এ ডে অর টু, এই যে অর, এটা কিন্তু কনজাংশন, তাই না? এই অর কনজাংশন কিন্তু এখানে জুড়ে দিল একদিন অথবা দুদিনের মধ্যে। এই যে দুদিনের মধ্যে, এর মধ্যে কিন্তু কনজাংশন রয়েছে, এক অথবা দুই। এই যে এক অথবা দুই, এটাকেই তো বলছে দুদিনের মধ্যে, মানে একদিন অথবা দুদিন, এটার মধ্যেই তো সেন্সটা ঠিক ওরকম আসছে, দুদিনের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, আই শ্যাল সেন্ড ইউ দ্য মানি ইন এ ডে অর টু, এক বা দুদিনের মধ্যে আমি টাকাটা পাঠিয়ে দেবো। তাহলে অর ইউজ করলাম কনজাংশন। বাংলার সেন্টেন্সে কোনো অব্যয় নেই বা কনজাংশন নেই, কিন্তু ইংলিশের সেন্টেন্সে আমরা কনজাংশন ইউজ করছি। তাহলে আমার সাথে জিনিসটাকে বুঝে নাও, এমন কিছু সেন্টেন্স থাকে, এমন কিছু বাংলার সেন্টেন্স থাকে যেখানে ইংলিশে ট্রান্সলেট করার সময় আমাদেরকে কনজাংশন ইউজ করতে হয়, বাংলা সেন্টেন্সে না থাকলেও করতে হবে। আর একটা প্রশ্ন রয়েছে, তোমরা যারা ক্লাস করছো, এই যে আমি আগে সেন্টেন্সে বললাম রাজু উড হ্যাভ ফলেন, রাজু উড হ্যাভ ফলেন, টেন্স কোন টেন্সের ফরমেশনের মধ্যে এটা রয়েছে, এইটা দেখে আমরা কি বলতে পারি? এই সেন্টেন্সটা, এই যে রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে রয়েছে? ক্লাসগুলো করছো, নিয়মিত নোট করছো, তোমরা আমাকে কমেন্ট করো এটা কোন টেন্সে আছে। আমি টেন্সের ক্লাস কিন্তু করিয়েছি, তো টেন্সের ক্লাস দেখেছো কিনা এটাই হচ্ছে আমার চেক করার নিয়ম, মানে চেক করতে চাইছি আমি। এটা কিন্তু কমেন্ট করো কোন টেন্সে আছে এটা। দেখো এবার আমরা দেখব আর একটা যেটা বিষয়, যে এমন কিছু বাংলা এবং ইংলিশের সেন্টেন্স থাকে কোনোটাতেই কনজাংশন ইউজ হয় না, কিন্তু কনজাংশনের মতো সেন্স থাকে। কিভাবে দেখি? আশা করি তুমি বেশ ফুর্তিতে রয়েছো, আনন্দ স্ফূর্তিতে রয়েছো, আশা করি তুমি বেশ আনন্দ ফুর্তিতে রয়েছো। দেখো এই সেন্টেন্সটা কি এরকম হতো না, আশা করি যে তুমি বেশ আনন্দ ফুর্তিতে রয়েছো, এখানে একটা যে একটা সেন্স আসছে না বাংলায়, আশা করি যে তুমি খুব ভালো রয়েছো। দেখো এই যে সেন্সটা কিন্তু আমি বাংলাতেও দিলাম না, আমি বললাম আশা করি কমা তুমি বেশ আনন্দ স্ফূর্তিতে রয়েছো, সেন্টেন্সে কিন্তু সম্পূর্ণ সেন্স কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, দেখো কনজাংশন কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আমি আগেই বলেছিলাম ক্লাসগুলোতে, সেন্টেন্স তৈরির জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেগুলো প্রয়োজন, কনজাংশনেরও প্রয়োজন, কিন্তু কনজাংশনের সেরকম কিন্তু প্রয়োজন নেই সব জায়গায়। কিছু ক্ষেত্রে কনজাংশন ইউজ না করলেও কিন্তু কমপ্লিট সেন্স পাওয়া যায়। ঠিক এটা ঠিক সেরকম, আশা করি তুমি বেশ আনন্দ স্ফূর্তিতে রয়েছো, এই যে কমার মধ্যে দিয়ে কিন্তু পুরো বাংলার সেন্সটা আমরা পেলাম। ইংলিশের ক্ষেত্রেও দেখো, আই হোপ ইউ আর ইন এক্সিলেন্ট স্পিরিটস, আমি আশা করি তুমি খুব ভালো স্পিরিটের মধ্যে রয়েছো, মানে খুব আনন্দে রয়েছে, সেন্স তো একই। এখানেও কিন্তু আমি কমা দিলাম, কোনো কনজাংশন ইউজ করলাম না। এখানে যেমন বাংলায় কি আসতো, বাংলায় আসতো যে, আশা করি যে, তাহলে ইংলিশে এখানে কি আসতো, এখানে আসতো হচ্ছে দ্যাট, THAT, দ্যাট আসতো না? আই হোপ দ্যাট ইউ আর ইন এক্সিলেন্ট স্পিরিট, দ্যাট আসতো তো, কিন্তু আমি দ্যাট বসালাম না, এই দ্যাটের পরিবর্তে আমি কিন্তু কমা বসালাম, দ্যাটের মতো সেন্স চলে আসলো। তাহলে এমন ক্ষেত্রে এমনও হয় যে সেন্টেন্সে আমরা কোনো রকম কনজাংশন ইউজ না করে আমরা কমা দিয়েও কিন্তু সেই একই রকম সেন্স বোঝাতে পারি। তাই আমরা দ্যাটের পরিবর্তে এই যে কমা কিন্তু ইউজ করতে পারি, কমা ইউজ করে কিন্তু দ্যাটকে রিপ্লেস করা যায়। আশা করি বুঝতে পেরেছো আমি যে জিনিসগুলো বলতে চাইলাম। আর একটা প্রথমে সেন্টেন্স আমি এখানে লিখেছিলাম আনটিল যে ইউজটা, যেটা বলার জন্য, আনটিল হচ্ছে সময়ের আগে বোঝায়, যেটা আমি বলছিলাম। যেমন সেন্টেন্সটা দেখো, ওয়েট আনটিল দ্য ট্রেন স্টপস, অপেক্ষা করো যতক্ষণ না ট্রেনটা থামছে। তাহলে এই যে অপেক্ষা করাটা, এই যে সময় বোঝাচ্ছে না, একটা সময়, মানে একটা সময়ের আগে পর্যন্ত অপেক্ষা করতে বলছে, মানে ট্রেনটা আসবে তার আগের সময় পর্যন্ত অপেক্ষা করো। ট্রেন আসলে তার অপেক্ষা করতে হবে না, ট্রেন আসলেই তুমি ট্রেনে উঠে পড়বে, তাই না? ট্রেনটা যেহেতু এখনও আসেনি, তাই ট্রেনটা আসার আগের সময়টা পর্যন্ত অপেক্ষা করো। সেই সময়ের আগে বোঝালে টাইম বিফোর, সেক্ষেত্রে আমরা আনটিল ইউজ করব। তো সেই জিনিসটা একটুখানি বলে দাও, ওয়েট অপেক্ষা করো আনটিল দ্য ট্রেন স্টপস, সেক্ষেত্রে আমরা আনটিল ইউজ করব। কিন্তু অন্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে যেটা যেরকম সেন্স, সেখানে সেই অনুযায়ী অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ এইসব বসাতে হবে। এক্ষেত্রে কিন্তু এটার পরিবর্তে আমি আনটিল ব্যবহার করতে পারি না, সেন্স এক হলো, ব্যবহার করতে পারি না। এই হচ্ছে বিশেষ ব্যাপারটা যেটা আমি বললাম।
দেখো এই ছিল আজকের পুরো ক্লাসটা, আশা করি সমস্তটা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যতটা বোঝানোর, এবং কনজাংশনের পরপর ক্লাসগুলো হয়েছে, আশা করি ঠিকঠাক হয়েছে। তোমরা কমেন্ট করো কোথাও না বুঝতে পারলে, এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। আগের ক্লাস যারা দেখোনি ক্লাসগুলো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ভিডিওটা ভালো লাগলে বা ক্লাসটা ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমাকে সাপোর্ট করো যাতে আরও এরকম ইংলিশের কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করিয়ে ইংলিশে আমরা আরও শক্তিশালী হব। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।